The name of the topic is A Storm Named Subhash. Okay, the book তার একটা আমরা বলতে পারি এক্সার্ট সুভাষ চন্দ্র বোস। এবার আমরা যতটাই বলি না কেন সেটা খুবই অল্প হয়ে যায়, এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান সেটা কিন্তু হয়তো তিনি লাইমলাইট থেকে সরে গেছেন, যে যে ধরনের লাইমলাইটে আসা উচিত ছিল, বা তিনি হয়তো কখনো নিজে পার্সোনালি কোনোদিন লাইমলাইট চাননি, এটাও একটা কারণ হতে পারে। এবং তিনি কাজটা শুধু করে গেছেন যেটার জন্য তিনি যেটাকে তার নিজের জীবনের আইডিয়াল ছিল, যেটা আদর্শ ছিল, যেটাকে তিনি মানতেন, সেই কাজটাই তিনি করে গেছেন আজীবন। এবং তার মৃত্যু নিয়ে যে মিস্ট্রিটা এখনো রয়েছে, আমরা সেইটাকে নিয়েও আলোচনা করব। বাট তার আগে বলে দিই, যেহেতু এটা একটা বিস্তারিত জায়গা, সুভাষচন্দ্র যে কথাটা আমি এক্ষুনি বললাম, যে সুভাষচন্দ্র বসুর জীবনী, সেটাকে কিছু সময়ের জন্য বা কিছু কয়েকটা চ্যাপ্টার এভাবে এক্সপ্লেন করা যায় না। তো আমরা, এবং সেটাকে 1-1.5 ঘন্টার মধ্যে এক্সপ্লেন করা যায় না অবভিয়াসলি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ওনার যা কিছু বৃত্তান্ত, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। ওনার যা কিছু ইতিহাস, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। তো আজকের আমরা পার্ট 1টা করব, যেখানে মূলত সুভাষচন্দ্র বসুর ইনিশিয়াল আর্লি লাইফ সম্পর্কে আলোচনা করব, ওনার পলিটিক্যাল আইডিওলজিস কি ছিল সেটা নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন ক্রমে আমরা সেটাকে তার যে বিভিন্ন কংগ্রেসের সেশনস হয়েছিল সেগুলোকে নিয়ে আলোচনা করবো। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আজকের ডিসকাশনের মধ্যে, সেটা হচ্ছে গান্ধীজির সাথে তার যে রিফটটা হয়েছিল, সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির মধ্যে একটা রিফট হয়েছিল, সেটা ত্রিপুরী সেশন, হরিপুরা সেশন, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো সাবজেক্টটার নাম, টপিকটার নাম রাদার, আ স্টর্ম নেমড সুভাষ, দ্য বার্থ অফ আ ফিনিক্স। এই ফিনিক্স কথাটার মানেও একটা ইমপ্লাই করে যে যে পাখি, এটা মাইথোলজিক্যাল ফিগার, যে নাকি মৃত্যুর থেকে ফিরে আসে বারবার, যার কোনো মৃত্যু নেই। এবং আমার মনে হয় যদি সুভাষচন্দ্র বসুকে আমরা ডেসক্রাইব করতে যাই, তাহলে ফিনিক্স কথাটাই হয়তো তার সাথে, ওনার সাথে যান। ওকে, সো ফার্স্ট উই উইল টক অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড। ওকে, আমি এর আগেও যখন ক্লাস নিয়েছিলাম একটা কথা বলেছিলাম, যে ইফ ইউ কনসিডার গান্ধীজি as the father of the nation, then Subhash Chandra Bose is the godfather of the nation, এটা বলা যেতেই পারে। And he is undoubtedly the greatest sons of the soil. ওকে, আমাদের ভারতবর্ষের যতজন স্বাধীনতা সংগ্রামী বলুন বা কৃতি পুরুষ বা নারী জন্মেছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। And his birth was, he was born on 23rd January 1897. ওকে, তৎকালীন বেঙ্গল প্রভিন্সটা অনেক বড় ছিল, যেটাকে 1905-এর পর যদি সেটাকে ভাগ করা হয়, বাট 1911-তে সেটাকে আবার অ্যানাল করে দেওয়া হয়, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো 23rd January 1897 তিনি তৎকালীন বেঙ্গল প্রভিন্সের ওড়িশা ডিভিশন, কারণ উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত মিলিয়ে তৎকালীন বাংলা ছিল, ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, এন্ড সেখানে কটকে জন্মগ্রহণ করেছিলেন। এন্ড হি ওয়াজ বর্ন টু প্রভাতী দত্ত বোস এন্ড জানকীনাথ বোস। ঠিক আছে, জানকীনাথ বোস পেশায় একজন উকিল ছিলেন, এবং যথেষ্ট অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে, মানে অ্যাফ্লুয়েন্ট আমি বলতে চাইছি যে তারা শিক্ষাগতভাবে, এবং অ্যাফ্লুয়েন্স বলতে যা বোঝায়, ঐতিহ্য বলো বা তুমি ফিনান্সিয়াল অপিউলেন্স বলো, সমস্ত একটা মানে সেরকম একটা জায়গায় তিনি জন্মগ্রহণ করেন, সেরকম একটা বাড়িতে, সেরকম একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এবং তার 14 জন ভাই বোন ছিল, তার মধ্যে তিনি 9 নম্বর আর কি সন্তান, তার বাবা মায়ের 9 নম্বর সন্তান, রাইট? তো দিস ইজ দ্য বেসিক ব্যাকগ্রাউন্ড যদি আমাদেরকে জিজ্ঞেস করে তো এটা। আচ্ছা, আমরা একটু বলে দিই যে পয়েন্ট গুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমরা সেটাকে একটু হাইলাইট করেছি। ওয়ান লাইনার্স এন্ড কোয়েশ্চেন আনসার্স একদম ক্লাসের পরে আমরা রাখবো, মানে যখন আমরা সেকেন্ড এডিশনটায় যাব। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট ব্যাকগ্রাউন্ড, আমরা যেটা জানতে পারছি। আই গেস ক্লিয়ার। আমরা পরের স্লাইডটা একটু যাই, যদি কারোর কোথাও প্রশ্ন হয় তাহলে আমি বলেছি যে রেজ ইউর হ্যান্ড অপশন আছে, সেখানে তোমরা দেখতে পাবে। তো
তো এই যে ভদ্রলোক যিনি জন্মগ্রহণ করলেন 1897-এ, তার আর্লি লাইফ সম্পর্কে একটু বলতে হয়। এবং যেটাই বলা যায় যে তিনি অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। কিন্তু আমরা ওনাকে প্রথম দিকে যে বা আমাদের যে সমস্ত ওনাকে নিয়ে ডকুমেন্টারিজ হয়েছে বা ফিল্মস হয়েছে বা যা লেখালেখি হয়েছে, সেখানে কিন্তু সুভাষচন্দ্র বোসকে মেধাবী সে নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু একটা রেবেলিয়াস ক্যারেক্টার দেখিয়েছেন। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আদতে যদি আমরা তার হিস্ট্রি পড়ি বা নেতাজি রিসার্চ ব্যুরো যেটা রয়েছে ভবানীপুরে, সেখানে যদি তার লেখা বা আগের জীবনীটা দেখি, তাহলে দেখবো তিনি কিন্তু অত্যন্ত মানে তার একটা সবসময় প্রচন্ড জিজ্ঞাসা ছিল, এবং যে রেবেলিয়াস ক্যারেক্টার তাকে পোর্ট্রে করা হয়েছে সেরকম রেবেলিয়াস ক্যারেক্টার পোর্ট্রে করা হয়নি, অ্যাকচুয়ালি তিনি রেবেলিয়াস ক্যারেক্টার ছিলেন, কিন্তু সেটা পরে ডেভেলপ করে। ইনিশিয়ালি তিনি কিন্তু ভীষণ পাজলড ছিলেন, রাদার আমি বলতে চাই পারপ্লেক্স ছিলেন, যে তার কাছে তিনি কি করবেন ভবিষ্যতে। তিনি অনেক সময় বাড়ি থেকে পালিয়ে গেছেন, তিনি কোনো একটা সময় অত্যন্ত অল্প বয়সে, যেটা সবারই হয়ে থাকে, তিনি সন্ন্যাসী হওয়ার চেষ্টা করেছিলেন, তিনি সন্ন্যাসী দলের সাথে পালিয়েও গেছিলেন বাড়ি ছেড়ে, আবার ফিরে আসেন, বাড়ি কেটে যাত্রা ফাত্রা দেখেছেন। তো তিনি এরকম একটা, কিন্তু ওই অ্যান্টি এস্টাবলিশমেন্ট মেন্টালিটি বা প্রথাগত শিক্ষা এই জিনিসটাকে কিন্তু তিনি মানে একদম শুরু থেকে সেটাকে ফলো করতে চাননি, এবং কোথাও গিয়ে হয়তো সেটা তার যে রেবেলিয়াস মাইন্ডটা তৈরি হচ্ছে সেটাই একটা রিফ্লেকশন। যাই হোক, টু কাট শর্ট, হি ওয়াজ স্কুলড ইন এ প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল ইন কাটাক। তার বাড়ির যে ঐতিহ্য ছিল সেখানে হচ্ছেন তার প্রোটেস্ট্যান্ট মানে ইংলিশ মিডিয়াম স্কুলে, কনভেন্ট স্কুলে পড়াবেন। তার দাদা এবং তার যে সমস্ত বোনেরা রয়েছে বা দিদিরা রয়েছে সবাই সেটা করছিলেন, অ্যান্ড হি ওয়াজ ফলোইং দ্য ফ্যামিলি ট্র্যাডিশন। পরবর্তীকালে তিনি প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল থেকে তার বাবার, যেহেতু জানকীনাথ বোসের, তার যেহেতু মানে ঘুরে ঘুরে তাকে কাজ করতে হতো, চাকরি বাকরি করতে হতো, তো তার সেই কারণে তারও কলেজ বা স্কুল চেঞ্জ হয়েছে। He was later shifted to Ravenshaw Collegiate School. He was a brilliant student from very young age, and after securing the second position in the matriculation examination, মানে আজকালকার যেটা মাধ্যমিক বলি আমরা, সেই মাধ্যমিকে তার দ্বিতীয় র্যাঙ্ক হয়েছিল, and it was in the year 1913. পরবর্তীকালে এত ভালো রেজাল্ট করার জন্য প্রেসিডেন্সি কলেজে তিনি অ্যাডমিটেড হন। কিন্তু এই প্রেসিডেন্সি কলেজের একটা ঘটনা, একটা ছোট ঘটনা, সেটা কিন্তু তার পরবর্তী যে পলিটিক্যাল ডিসকোর্স বা তার যে ভাবনা চিন্তা, তার আমরা বলতে পারি একটা পথপ্রদর্শক। সেই কলেজে মানে প্রেসিডেন্সি কলেজের একজন প্রফেসর ছিলেন যার নাম হচ্ছে ওটেন। ওকে, এই ওটেন ভদ্রলোক ছিলেন হচ্ছেন একদম জাতা রকমের ক্যাথলিক, এবং তিনি যে সমস্ত ধর্ম আছে সেই ধর্মকে নিয়ে কিন্তু মানে আমাদের যে হিন্দু ধর্ম আছে সেই হিন্দু ধর্মকে তিনি অত্যন্ত ছোট করতেন। আমি নামটা একটু হাইলাইট করে দিচ্ছি, প্রফেসর অটেন। ওকে, সো হিজ নেম ইজ প্রফেসর অটেন। So he assaulted Professor Otten, who has manhandled many Indian students. এবং এটা আমরা অনেকেই দেখেছি, সিনেমাতেও দেখেছি, যে সমস্ত ডকুমেন্টারিজ আছে সেখানে দেখেছি যে তিনি কিন্তু তাকে জুতো পেটা করেছিলেন, লিটারালি জুতো পেটা করেছিলেন। তো তার যে ডিসার্নেবল সাইন অফ আ রেবেলিয়াস মাইন্ড, তার যে বিদ্রোহী মন, তার একটা কিন্তু আমরা প্রতিফলন দেখতে পাই এই অ্যাসল্ট অফ প্রফেসর অটেন, যিনি কিন্তু ম্যানহ্যান্ডেলড মেনি ইন্ডিয়ান স্টুডেন্টস in presidency college, for which he was later on expelled. এবং obviously এটা আমরা খুব বলতে মানে এটা বলার অপেক্ষা রাখে না যে এই তার এই কাজের জন্য তাকে কলেজ থেকে এক্সপেল করা হয়। কিন্তু মজার বিষয় হচ্ছেন প্রফেসর অটেন কিন্তু তিনি কোনো ফর্মালি প্রিন্সিপালকে কমপ্লেন করার সাহস পায়নি, তিনি কিন্তু সত্যি রীতিমতো ঘাবড়ে গেছিল। এবং যখন তিনি এক্সপেলড হলেন প্রেসিডেন্সি কলেজ থেকে, পরবর্তী পদক্ষেপ, পরবর্তী স্কুলিং হচ্ছে বা কলেজ লাইফ কাটলো হচ্ছে স্কটিশ চার্চ কলেজ এট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এবং বিএ পাস করেছিলেন ফিলোসফিতে, দর্শনে, ইন দ্য ইয়ার 1918। এটা হচ্ছে তার স্কুলিং বা তার কলেজ লাইফ, এবং কলেজ লাইফের একটা ছোট্ট ঘটনা যেখান থেকে তার বিদ্রোহী মনের একটা প্রতিফলন দেখতে পাওয়া যায়। কিন্তু তার অ্যাকচুয়ালি যে ম্যাচিউরিটি বা পরবর্তী কালে যে নেতাজি নামে যে তিনি উল্লিখিত হয়েছেন বারবার, সেই নেতাজি বা একজন লিডারশিপ কোয়ালিটি
তার মধ্যে ইমপ্লিমেন্ট করেছেন দুজন মানুষ। সেই দুজন মানুষকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা সাধারণত বইয়ে থাকে না, মানে আমরা যে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যে পাঠ্য বই পড়ি সেখানে থাকে না। তোমরা একটু মন দিয়ে দেখবো যে কারা হচ্ছেন এই দুই ভদ্রলোক। একজনের জন্মদিনও হচ্ছে এই মাসে, ইনফ্যাক্ট যেদিন আমাদের যেদিন আমাদের ম্যাগাজিনটা অ্যাকচুয়ালি বেরোচ্ছে, রাইট? সো দেখা যাক তিনি কে। দ্য রিলিজিয়াস পলিসি অফ স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ কিন্তু সুভাষচন্দ্র বসুর যে ইয়াং মাইন্ড, ওকে, সেটাকে প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার করেছিলেন। রাদার এটা বলা ভালো যে আমরা যতই পরবর্তীকালে বলি যে তিনি মুসোলিনির থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, চিত্তরঞ্জন দাস তাকে ইন্সপায়ার করেছেন, শেষের দিকে গিয়ে রাসবিহারী বোসের নেতৃত্ব থেকে তিনি অনুকরণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু একজনের নাম আমরা হয়তো সবসময় ভুলে যাই এবং হয়তো বইতেও সেভাবে লেখা থাকে না, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। এবং কোথাও গিয়ে স্বামী বিবেকানন্দের যা মতাদর্শ বা তার যে দর্শন, সেটা রাজনৈতিক হতে পারে বা সেটা লিডারশিপ বা নেতৃত্বের ক্ষেত্রে তার যে দর্শন, সেটা কিন্তু ইয়াং সুভাষকে ছোট থেকে ভীষণভাবে ইন্সপায়ার করতে শুরু করে। The forbid patriotic mold of Bose that later shaped the nation to a certain extent was the requiem of Swamiji's teaching. ঠিক আছে? এবং তিনি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে স্বামীজির যে চিন্তা ভাবনা, তার যে মতাদর্শ, সেগুলো কিন্তু পরবর্তীকালে আমরা যে ফারবিট প্যাট্রিয়টিক, মানে অত্যন্ত আর কি দেশপ্রেমী যে মানুষটাকে দেখতে পাবো, তার কিন্তু রূপকার বলা যেতে পারে স্বামী বিবেকানন্দকে। এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে নেতাজির একটা উদ্ধৃতি আছে, যেটা কিন্তু সেটাও কিন্তু আমরা সাধারণত ওনার যে ফেমাস কোটের মধ্যে দেখতে পারি না। সেটা হচ্ছে ফুল ব্লাডেড ম্যাসকিউলিন পার্সোনালিটি এন্ড আ ফাইটার টু দ্য কোর অফ বিং। যখন পরবর্তীকালে তিনি তার বইয়ে স্বামী বিবেকানন্দ সম্পর্কে তিনি যখন উল্লেখ করছেন, তখন এই কোটটা কোট আনকোট এই কথাটা বলেছিলেন যে ফুল ব্লাডেড ম্যাসকিউলিন পার্সোনালিটি এন্ড আ ফাইটার টু দ্য কোর অফ বিং under the sacred influence of Ramakrishna and Vivekananda, his own life got awakened. পরবর্তীকালে তাকে বিভিন্ন পত্র পত্রিকা থেকে লোকজন প্রশ্ন করে এবং তার ওপর একটা বই লেখা হয়, সেখানে কিন্তু তাকে এই প্রশ্নটা করা হয় এবং তিনি কিন্তু এটা সবসময় স্বীকার করে গেছেন যে দ্য সেক্রেড ইনফ্লুয়েন্স অফ রামকৃষ্ণ, পরমহংস এবং বিবেকানন্দ, এদের সংস্পর্শে এসে তার নিজের জীবন আরো আলোকিত হয়েছে। তিনি তার যে লুক আউট সারা পৃথিবী সম্পর্কে বা বিশ্বায়ন নীতি যেটা, সেটা কিন্তু গট অ্যাওয়েকেন্ড। এবং আরেকটা জিনিস তিনি করেছিলেন, সেই জিনিসটা হচ্ছে হি রিজাইন্ড ফ্রম সিভিল সার্ভিস এক্সামিনেশন। হয়তো এটা অনেকেই জানে, রাদার আমি মনে করি সবাই জানেন যে এই ভদ্রলোক যিনি নাকি ম্যাট্রিকুলেশনে সেকেন্ড হয়েছিলেন, তিনি আবার আইএস এ, সেই একই ভদ্রলোক কিন্তু আইএস এ 4th র্যাঙ্ক করেছিলেন, ওকে। এবং তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, তিনি পড়াশোনা করেছেন, 4th র্যাঙ্ক করেছেন এবং এটাও বলে রাখি 6 মাসের প্রিপারেশনে তিনি সিভিল সার্ভিস এক্সামিনেশন দিয়েছিলেন। এবং তৎকালীন সময় সিভিল সার্ভিস এক্সামিনেশন কিন্তু আরো কঠিন হতো, কারণ সেখানে একটা গভর্নমেন্ট পলিসি ছিল যে এত % কোটা রাখা হচ্ছে ইউরোপিয়ান স্টুডেন্টসদের জন্য এবং খুব কম সংখ্যক কোটা রাখা হতো মানে আর কি হিন্দুদের জন্য বা ভারতীয়দের জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু 4th র্যাঙ্ক করেছিলেন অল ওভার, যখন অল ইন্ডিয়া রেকর্ডসে তিনি 4th র্যাঙ্ক করেছিলেন, which in itself is really commendable. কিন্তু তিনি কিছুদিন অফিস যাওয়ার পর দেখা যায় যে তাকে অপদস্থ করা হচ্ছে, তাকে এমন কাজ দেওয়া হচ্ছে যে কাজটা তিনি করতে চাইছেন না, মানে তিনি মানে এরকমও হয়েছে যে তার যে বস, তার যে সুপিরিয়র ছিলেন, তার বাড়ির বাজার করে দেওয়া, এই সমস্ত ছোট ছোট জিনিস যেটা এরকম সুভাষচন্দ্রের মতন এত বিশাল একটা ব্যক্তিত্বের মানুষের পছন্দ হবে না। and he was not ready to work under an alien government, which would mean serving the British. The National Freedom Movement motivated him to quit an illustrious career and volunteer for the cause of the nation. He resigned from his civil service job on 23rd April 1921 and returned to India. তিনি ইংল্যান্ডে ছিলেন এবং সেখানে সিভিল সার্ভিসের মানে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করছিলেন। কিন্তু এই সময়ে যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাও দেখি,
মানে যখন আমরা ভারতবর্ষের ইতিহাস পড়বো তখন আশেপাশের যে বিশ্ব ইতিহাস হচ্ছে বা সারা বিশ্বে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর একটা মারাত্মক ইম্প্যাক্ট আছে। এবং এই সময়টা, যে সময়টার আমরা কথা বলছি, সে তখন কিন্তু স্বদেশী মুভমেন্ট চলছে। এবং স্বদেশী মুভমেন্টে যেটা বলা হচ্ছে যে মানুষজন অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা মেন্টালিটি চলছে। সরকারি স্কুল, সরকারি অফিস, এখান থেকে তারা নিজেদেরকে রিজাইন করছে। রিজাইন করার পর তারা কিন্তু কোনো সরকারের, এলিয়েন সরকারের অধীনে চাকরি করতে চাইছে না। তো এটা তাকে ইন্সপায়ার করেন এবং তিনি 23 এপ্রিল 1921-এ তার যে সিভিল সার্ভিস জব ছিল, তার যে অ্যাডমিনিস্ট্রেটরের জব ছিলেন, সেটাকে তিনি রিজাইন করেন অ্যান্ড হি রিটার্ন টু ইন্ডিয়া। এবার আমি ওনার পলিটিক্যাল কেরিয়ার সম্পর্কে একটু বলবো। পলিটিক্যাল কেরিয়ার যখন বলবো তখন ইনিশিয়াল স্টেজটা বলছি 1921 থেকে 1932 সালে। আচ্ছা, প্রথম যে মানুষটা তাকে ইন্সপায়ার করে, তাকে মোটিভেট করে, তাকে অনুপ্রেরণা যোগায় সার্বিকভাবে, তার কথা তো বললাম, স্বামী বিবেকানন্দ। এবং দ্বিতীয় মানুষটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু এবং চিত্তরঞ্জন দাসের ছবিটা দেখতে পাচ্ছ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওয়াজ দ্য ফার্স্ট মেয়র অফ কলকাতা। এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, তো আমরা একটু জেনে রাখি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওয়াজ দ্য ফার্স্ট মেয়র অফ কলকাতা। এইবার আমরা তো এর আগের স্লাইডেই দেখলাম যে তিনি সিভিল সার্ভিস এক্সামিনেশন 1921 সালে ছেড়ে দিলেন। এবং এই ছেড়ে দেওয়ার পেছনে মূলত নন কোঅপারেশন মুভমেন্ট, গান্ধীজি যে নন কোঅপারেশন মুভমেন্টে ডাক দিয়েছেন, অসহযোগ আন্দোলন, ওকে, সেই নন কোঅপারেশন মুভমেন্টে সাড়া দিয়েছেন অলরেডি। এবং তিনি চাকরি বাকরি ছেড়ে কিন্তু ভারতবর্ষের দেশমাতার সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিমজ্জিত করেছেন। এবং তিনি কংগ্রেস জয়েন করেন। এবার প্রথমে তো কংগ্রেস তুমি এরকম ভাবে আসলে, জয়েন করলে এরকম ভাবে হতো না। তখন কি হতো, তখন গান্ধীজি তাকে বললেন যে তুমি কিছুদিন চিত্তরঞ্জন দাসের গাইডেন্সে থাকো। সংগঠন কিভাবে কাজ করছে, সাংগঠনিক যে সমস্ত চিন্তা ভাবনা, যে সমস্ত অ্যাকিউমেনের দরকার হয়, সেটা তুমি চিত্তরঞ্জন বাবুর সাথে কিছুদিন থাকো এবং সেটা তার থেকে শেখো। এবং এই একটা কারণে কিন্তু তিনি সবসময় বলে গেছেন যে চিত্তরঞ্জন দাস হচ্ছে তার রাজনৈতিক গুরু বা পলিটিক্যাল গুরু। এটা বলাটা খুব বেশি বলা হবে না যে পলিটিক্স এর ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে তার হাতে খড়ি করিয়েছেন এই ভদ্রলোক, যার নাম হচ্ছেন চিত্তরঞ্জন দাস। সুভাষচন্দ্র বসু, কারণ যখন কংগ্রেস তিনি জয়েন করেন, নন কোঅপারেশন মুভমেন্টের ডাকে তিনি সাড়া দেন এবং তিনি যখন সমস্ত কিছু সিভিল সার্ভিস ছেড়ে দিয়ে যখন তিনি জয়েন করলেন, তখন কিন্তু তিনি চিত্তরঞ্জন দাসের গাইডেন্সে ছিলেন, অন দ্য বিহেস্ট অফ মহাত্মা গান্ধী অবভিয়াসলি। এবং খুব তাড়াতাড়ি, কারণ তার মধ্যে একটা তিনি অত্যন্ত মেধাবী, কঠোর পরিশ্রমী, এছাড়াও যেটাকে আমরা আজকালকার দিনে কোট আনকোট বলে থাকি এক্স ফ্যাক্টর, সেই এক্স ফ্যাক্টরটাও তার মধ্যে ছিল। সো বেসিক্যালি ইন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম বোস বিকেম আ ইউথ এডুকেটর, ওকে, যেটাকে আমরা এখন ইনফ্লুয়েন্সার বলি, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সেই রকম ধরনের একটা সেই ধরনের। কারণ তার ভাষণ, হি ওয়াজ আ ভেরি গুড ওরেটর। তার ভাষণ, তার বক্তব্য শোনার জন্য দূর দূর থেকে লোক আসতো। তিনি যুব সমাজকে শিক্ষিত করতেন। আ জার্নালিস্ট অ্যান্ড কমান্ডেন্ট অফ দ্য কংগ্রেস ভলেন্টিয়ার্স, হি ওয়াজ দ্য এডিটর অফ দ্য নিউজ পেপার ফরওয়ার্ড। চিত্তরঞ্জন দাস তিনি এই পত্রিকাটা বের করতেন, ফরওয়ার্ড, যেগুলো আমি ইয়েলো কালার করে দিয়েছি। এগুলো সমস্ত পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, সেই জন্য আমি এগুলোকে ইয়েলো কালার করেছি। তো সুতরাং একটু যেগুলোকে হাইলাইট করা রয়েছে, আমি সকলকেই বলবো যে হাইলাইটেড পোর্শনটার উপরে একটু বেশি ফোকাস করতে। সো চিত্তরঞ্জন দাস তিনি একটা পত্রিকা বের করতেন যেটার নাম হচ্ছে ফরওয়ার্ড, অ্যান্ড হি ওয়াজ দ্য সুভাষচন্দ্র বোস ওয়াজ দ্য এডিটর অফ দ্য নিউজ পেপার। এবং কিছুদিন পরে তিনি তার নিজের পত্রিকা বের করেন যেটার নাম দিচ্ছেন স্বরাজ। এবং বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটি, মানে কংগ্রেস কমিটির তো বিভিন্ন প্রভিন্সের শাখা প্রশাখা ছিল, তো তার মধ্যে বেঙ্গল প্রভিন্সে যে কংগ্রেসের শাখাটা ছিল তার পাবলিসিটি, ওকে, পাবলিসিটি প্রমোশনস এর দায়িত্ব নেন হচ্ছেন সুভাষচন্দ্র বোস। তো সুভাষচন্দ্র বোস যখন কংগ্রেসে জয়েন করছেন 1921 সালে, মনে রাখতে হবে তিনি কিন্তু অ্যাক্টিভ পলিটিক্স এর মধ্যে ঢোকেননি। প্রথমে তার কাজটা ছিল যুব সমাজকে শিক্ষিত করা, অনেকটা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মতন। জার্নালিস্ট ছিলেন, তিনি কাগজ পত্রিকা লিখতেন, এডিট করতেন, নিজে পত্রিকা বের করতেন। এবং বেঙ্গল প্রভিন্সের যে ইউথ, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের যে কমিটি ছিল, তার পাবলিসিটির দায়িত্ব
মুখপত্র যা কিছু বেরোতো সেগুলো তিনি এডিট করতেন বা সেটা লেখালেখি করতেন। শুধু তাই নয়, he also became the secretary of the Bengal State Congress. In 1924, he was appointed Chief Executive Officer, the CEO of the Calcutta Municipal Corporation with Das as mayor. তো প্রথম চিত্তরঞ্জন দাস, he was the first mayor of কলকাতা, এবং তার আন্ডারে চিফ এক্সিকিউটিভ অফিসার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা বলা ভালো ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ পদে, চিফ এক্সিকিউটিভ অফিসার পদে তিনি মনোনীত হন 1924 সালে। The vigilant and charismatic youth icon of the Congress, mentored by Chittaranjan Das, a man of indomitable spirit, slowly and surely become a threat to the British Raj. এইরকম একটা মানুষ, এই মানুষকে তো শিকল দিয়ে বেঁধে রাখা যায় না, এবং তিনি যে যে জায়গায় যাচ্ছেন সেখানে তার জৌলুস দেখে লোকজনের চোখ ধাঁধিয়ে যাচ্ছে এবং সেখানে দেশের লোক অনুপ্রেরিত হচ্ছে, এবং কোথাও গিয়ে এটা খুবই স্বাভাবিক যে উইদিন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম তার একটা মেটিওরিক রাইজ হয়, এবং ঠিক খুব কম সময়ের মধ্যে কিন্তু তিনি ইংরেজ সরকারের দৃষ্টি আকর্ষণ করে ফেলেন। কারণ তার যে বক্তব্য, তিনি যে পত্রিকায় লেখালেখি করছেন, স্বরাজ বল বা ফরওয়ার্ড যে ম্যাগাজিনটা চিত্তরঞ্জন বসু বের করতেন, নিউজ পেপারটা, সেটা একদম একদম কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্ট, ইংরেজ সরকারকে ধুইয়ে কাপড় করে দিচ্ছে। এবং তার বুকের পাটাটা হয়তো এত বড়ই ছিল যে তিনি হয়তো গান্ধীজির সম্পর্কেও তার অ্যাপিসমেন্ট পলিটিক্স, ঠিক আছে, বা তার যে এই মডারেটদের যে পলিসি, নরমপন্থীদের যে পলিসি, যে সরকারকে একটু পুষিয়ে চলতে হবে, একটু তেলিয়ে চলতে হবে, এই জিনিসটাকে তিনি আউট অ্যান্ড আউট কিন্তু প্রোটেস্ট করতে শুরু করেন। যার ফলে খুব কম সময়ের মধ্যে তিনি কিন্তু কংগ্রেসের ভেতরেই, আমি বাইরের ছেড়ে দিচ্ছি, সরকারের কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু কংগ্রেসের মধ্যে কিন্তু তিনি খুব অল্প সময়ের মধ্যে অনেক শত্রু তৈরি করে নেন। এবং এই একটা কারণে বোস ওয়াজ অ্যারেস্টেড মাল্টিপল টাইমস অ্যান্ড ডিপোর্টেড টু বার্মা ইন 1925। এই ঘটনাটা একটু ছোট্টভাবে উল্লেখ করে দিই, বইয়ে এই গল্পগুলো থাকে না। সেটা হচ্ছে 1925 সালে, এর আগের ঘটনাটা হচ্ছে 1919 সালে। 1919 সালে আমরা জানি যে রাশিয়ান রেভলিউশন হচ্ছে, সারা বিশ্বে তখন একটা নতুন আলোড়ন এসেছে, কমিউনিজম, সোশ্যালিজমের মতন কনসেপ্ট গুলো ভারতবর্ষ তথা বিভিন্ন যে কলোনি আছে ইংরেজ সরকারের বা যে কোনো এলিয়েন সরকারের, সেখানে এই কনসেপ্ট গুলো প্রথম প্রথম ঢুকছে, এবং একটা মাস রিভোল্ট আমরা দেখতে পাচ্ছি, বলশেভিক রেভলিউশন, এই সমস্ত যে ঘটনাগুলো হয়, বলশেভিকসরা তারা একটা আন্দোলন করে, আর্মড রেবেলিয়ন হয় তাদের মানে গভর্নমেন্টের এগেনস্টে। এই জিনিসগুলো কিন্তু তখনকার দিনের যুব সমাজকে বা বলা ভালো যে মিডল ক্লাস বেঙ্গলি ইন্টেলিজেন্সিয়া যাদের কথা বলছি, তাদেরকে প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার করে এবং এটাকে কিন্তু মিমিক করতে থাকে। এবং এরকমই একটা ভুয়ো কেসে, আমি বলবো ভুয়ো কেস, এরকম একটা ভুয়ো কেসে কিন্তু সুভাষচন্দ্র বসুকে মাল্টিপল টাইমস ব্রিটিশ সরকার অ্যারেস্ট করেন, এবং ফাইনালি তাকে বার্মাতে 1925-এ তাকে কিন্তু একটা কারাদণ্ড দেওয়া হয়, সাজা দেওয়া হয় ফর কানেকশনস উইথ সিক্রেট রেভলিউশনারি মুভমেন্ট। সারা বাংলা জুড়ে তখন বিভিন্ন সিক্রেট রেভলিউশনারি মুভমেন্ট চলছে, অনুশীলন সমিতি, যুগান্তর, বিভিন্ন ধরনের রেভলিউশনারি মুভমেন্টস, আন্ডারগ্রাউন্ড মুভমেন্টস যেগুলোকে বলে থাকি আমরা, সেগুলো চলছে, এবং তাকে এরকম একটা ভুয়ো কানেকশনস দেখিয়ে তাকে বার্মাতে পাঠিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে সামনাসামনি গল্প। পেছনে যেটা ব্যাকগ্রাউন্ডে যে কথাটা বলছে, এটা কিন্তু অনেকেই বলেছেন, এই কথাটা স্বীকার করেছেন যে কংগ্রেসের সুভাষচন্দ্র বোসের এই মেটিওরিক রাইজ, যেটা উত্থান, যেটা সেটা কিন্তু পছন্দ হচ্ছিল না, এবং কংগ্রেসেরই অনেকজন আর কি, অনেক অনেক নেতা ছিলেন যাদের কিন্তু এই ব্যাপারটায় চোখ টাটাচ্ছিল। তো তিনি কিন্তু এটাকে আলাদা করে তার একটা মানে কোথাও গিয়ে ইংরেজদের সাথে আঁতাত করে এই কাজটি হয়। যদিও এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে, এ নিয়ে প্রচুর বইও আছে, লেখালেখি করা আছে, আমি সবাইকে বলবো যদি বইগুলো পড়তে পারো। আচ্ছা, এর পরের স্লাইডটা, এটাও খুব কম উল্লিখিত আছে, এবং সেটা হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার কর্পস। আমি তো অ্যাটলিস্ট আমি যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশনের যে সমস্ত বইটই পড়েছি, সেখানে কিন্তু এর উল্লেখ পাইনি কখনোই। সেটা হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার কর্পস। এখানে, এবং এটা বলে রাখি যে এই বেঙ্গল ভলেন্টিয়ার কর্পসের 3জন সদস্য, দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত, বিনয় বসু, যাদেরকে আমরা বিনয়, বাদল, দীনেশ নামে জানি, ট্রায়ো। তো তারা ছিলেন কিন্তু এই বেঙ্গল ভলেন্টিয়ার কর্পসের
মেম্বার। ওকে, এবং এই বেঙ্গল ভলেন্টিয়ার কর্পস was the brainchild of Subhash Chandra Bose. So Subhash Chandra Bose organized a group of volunteers during 1928 and named it Bengal Volunteer Corps. এটাকে লিড করতে হচ্ছে, it was led by Major Satyagupta, whereas Subhash Chandra Bose himself was the general officer commanding. It was active from 1928 till India gained independence. কিন্তু আমাদের যে সমস্ত লিটারেচার বা সাহিত্য বা হিস্টোরিক্যাল ডকুমেন্টস আমরা দেখেছি বা আমরা পেয়েছি, সেখানে কিন্তু এই পোর্শনটাকে খুব কম আলোচনা করা হয়েছে, কিন্তু এটা অত্যন্ত অ্যাক্টিভ একটা গ্রুপ ছিল বেঙ্গল ভলেন্টিয়ার কর্পস। এবং যখন আমরা অনুশীলন সমিতির কথা বলছি, যখন আমরা যুগান্তরের কথা বলছি, তখন কিন্তু তার সাথে সাথে বেঙ্গল ভলেন্টিয়ার কর্পসের নামটা উল্লেখ করার দরকার রয়েছে। এবং এটার জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন সুভাষ চন্দ্র বোস, এবং এটা 1928 সাল থেকে যতদিন না পর্যন্ত ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্স পেয়েছে ততদিন পর্যন্ত এটা অ্যাক্টিভ ছিল। তো এই যে বেঙ্গল ভলেন্টিয়ার কর্পস, এদের সব থেকে গুরুত্বপূর্ণ যে মিশন যেটাকে বলা যায় বা কাজ, যে নোটেবল ওয়ার্ক যেটাকে বলা যায়, অ্যাক্টিভিটি যেটাকে বলা যায়, সেটা হচ্ছে অপারেশন ফ্রিডম। দেখতেই পাচ্ছ, নাম হচ্ছে অপারেশন ফ্রিডম। ওকে, was a notable activity of this group and it was primarily protest against the repressive police measures in different jails in Bengal. তো কি হতো, বাংলার বিভিন্ন জেলে যে সমস্ত আর কি পলিটিক্যাল প্রিজনার্স বা যারা প্রোটেস্টার্স, তাদেরকে বন্দি করা হতো এবং তাদের উপর কিন্তু অকথ্য অত্যাচার এবং পুলিশ কাস্টাডিতেই কিন্তু তাদেরকে পরিকল্পনা করে হত্যা করা হতো। এবং সেই ব্রুটালিটির মধ্যে থেকে কিন্তু প্রচুর আওয়াজ উঠছে, কিন্তু কেউ কোনো মানে একটা কোথাও সংগঠিত কাজ হচ্ছে না, কারণ কোথাও গিয়ে কংগ্রেস বা মহাত্মা গান্ধী লেড কংগ্রেসের কথা যদি বলি, সেখানে নন ভায়োলেন্স কে প্রিচ করা হচ্ছে। এবং একধারে যেরকম এই গল্পটা হয়ে যাচ্ছে, অন্যদিকে বাংলার এরকম বিভিন্ন কারাগারে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীকে, ইয়াং রেভলিউশনারিজ, তাদেরকে কিন্তু পিটিয়ে হত্যা করা হচ্ছে। এবং যিনি করছেন তার নাম হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ লম্যান। ওকে, লোম্যান বলা হয় অনেক সময়, বা লোম্যান। এই লোম্যানকে হত্যা করেন হচ্ছে বিনয় বসু। ওকে, জেলের মধ্যে ঢুকে বিনয় বসু এনাকে হত্যা করে। ওকে, ইট ওয়াজ আন্ডার দিস অপারেশন ফ্রিডম। দ্য নেক্সট টার্গেট ওয়াজ লিউটেন্যান্ট কর্নেল এনএস সিম্পসন। ঠিক আছে, সিম্পসন সাহেব, দ্য ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস was notorious for barbaric operations to the prisoners in the jail. জেলের মধ্যে তিনিও দুজন ব্যক্তি ছিলেন আর কি, যারা প্রচন্ড পরিমাণে অকথ্য অত্যাচার করতো। সেটার মধ্যে একজন হচ্ছে লাউম্যান আর একজন হচ্ছেন কর্নেল এনএস সিম্পসন। ওকে, তো একজনকে তো বিনয় বসু মেরে দিলেন, আরেকজনের ওপর চেষ্টা করা হচ্ছে, পরিকল্পনা করা হচ্ছে, বাট তাকে কখনোই কিন্তু পাওয়া যাচ্ছে না, বা সামনাসামনি তিনি আসছেন না, বা আসলেও তার প্রচুর সাঙ্গপাঙ্গ বা বডিগার্ড থাকছে। বডিগার্ড তার যে সমস্ত ইন্সপেক্টর বা পুলিশ অফিসাররা থাকছে, মারা যাচ্ছিল না। তো আলটিমেটলি কি করা হয়, সিমসনকে মারার একটা প্ল্যান এরা তিনজনে মিলে তৈরি করে, দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত, বিনয় বসু। The plan was to kill Simpson and to terrify British officials circles by attacking the Secretariat building, the Writers building, Dalhousie Square. ঠিক আছে, তো যখন এই অপারেশনটা দায়ভার তুলে দেওয়া হয়, অপারেশন ফ্রিডম যখন বেঙ্গল ভলেন্টিয়ার কর্পস, সুভাষ চন্দ্র বোস কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে আছেন, তিনি কিন্তু সবটাই জানেন, যদিও এটা কখনোই তিনি সামনাসামনি স্বীকার করেননি ফর অবভিয়াস রিজনস। বাট সুভাষ চন্দ্র বসু কিন্তু এরকম তিনজন ব্যক্তিকে নিজে সিলেক্ট করেন, ওয়ান ইজ দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত এবং বিনয় বসু। এবং এই অপারেশন ফ্রিডমটা কিন্তু একধারে ছিল সুইসাইড মিশন। ইট ওয়াজ বেসিক্যালি আ সুইসাইড মিশন, কারণ তুমি ভরা সেক্রেটারিয়েট বিল্ডিং, রাইটার্স বিল্ডিং এ সকাল সকাল যাচ্ছ, তখন রাইটার্স বিল্ডিং আমাদের ডালহাউজি স্কোয়ারে যে রাইটার্স বিল্ডিং, সেখানে যাচ্ছ এবং সর্বসমক্ষে তুমি সিমসনকে মারছো, সিমসন সাহেবকে মারছো, এবং তারপর তুমি ফায়ার করছো এবং করে তুমি সেই সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে বেরিয়ে চলে আসাটা, এটা ইটসেলফ ইজ ভেরি কি বলবো, এটা একদম হতেই পারে না এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা তিনি সেই দায়িত্বভার তুলে নেন হচ্ছেন দীনেশ গুপ্ত, বাদল গুপ্ত এবং বিনয় বসু। ঠিক আছে,
বিনয় বসু, এবং 8 ডিসেম্বর 1930 ডেটটাকে আমরা মনে রাখবো। 8ই ডিসেম্বর 1930 বিনয় বসু অ্যালং উইথ দীনেশ গুপ্ত অ্যান্ড বাদল গুপ্ত এক্সিকিউটেড দ্য প্ল্যান। তারা কলোনেল এনএস সিম্পসনকে হত্যা করেন এবং সেক্রেটারিয়েট বিল্ডিং এ, যেটা আমাদের রাইটার্স বিল্ডিং, এখন যেটা রাইটার্স বিল্ডিং আর কি, সেখানে কিন্তু তারা ওপেন ফায়ারিং করেন। কিন্তু দুঃখের বিষয় তারা তিনজনই বেরিয়ে আসতে পারেননি, যেটা বলা হয় আর কি, ইট ওয়াজ বেসিক্যালি সুইসাইড মিশন। দীনেশ গুপ্ত যখন দেখে যে তিনজন যখন দেখেন যে তারা কোণঠাসা হয়ে গেছেন, তখন দীনেশ গুপ্ত নিজেকে গুলি করে হত্যা করেন, শট হিমসেলফ। বাদল গুপ্ত স্প্যালোড সায়ানাইড, একটা সায়ানাইড ক্যাপসুল তার ছিল দাঁতের তলায়, সেটাকে তিনি খেয়ে নেন এবং তিনি মারা যান। এবং বিনয় বসু শট হিমসেলফ। ঠিক আছে, এদের ব্যাপারে কোথাও গিয়ে হয়তো আমার মনে হয়েছে যে বাংলা ছাড়া, বাংলার বাইরে এদের ইতিহাসটাকে নিয়ে খুব বেশি চর্চা করা হয় না, কিন্তু তিনি যেটা করেছেন বা তারা যেটা করেছেন সেটা কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাই যে ইংরেজদের মনে যে ভয়টা, সেই ভয়টাকে তিনি তৈরি করতে সক্ষম হয়েছিল তারা। এবং এরপরে যে সমস্ত পলিটিক্যাল অপারেশন হতো বাংলার জেলে জেলে, বাংলার বিভিন্ন কারাগারে, সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। In 1930, Subhash Chandra Bose was elected as the mayor of Calcutta. ওকে, তাহলে আমরা কি কি জানলাম? আমরা মূলত একটু জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই। সেটা হচ্ছে আমরা তার আর্লি লাইফ সম্পর্কে জানলাম, স্কুলিং সম্পর্কে জানলাম, স্বামী বিবেকানন্দের ইনফ্লুয়েন্স সম্পর্কে জানলাম। সিভিল সার্ভিস থেকে তিনি এক্সামিনেশন থেকে তিনি নিজেকে দিলেন, 4 নম্বর র্যাঙ্ক হলো তার, এবং তিনি পরীক্ষা থেকে বেরিয়ে আসলেন, তিনি চাকরি ছেড়ে দিয়ে আসলেন। কংগ্রেস জয়েন করছেন 1921 সালে। চিত্তরঞ্জন দাসের ইনফ্লুয়েন্সে তিনি একটা কংগ্রেস কমিটির, বাংলা প্রভিন্স কমিটির তিনি মেম্বার হয়। পরবর্তীকালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হন। এবং বেঙ্গল ভলেন্টিয়ার কর্পস, যেটার ঘটনা হচ্ছে বিনয় বাদল দীনেশের যে গল্প সেটা বললাম। 1930 he was elected as the mayor of Calcutta. এত অব্দি যে সুভাষচন্দ্র বসুকে আমরা জানছি বা সুভাষচন্দ্র বোসকে যেটা জানছি, তার মধ্যে গিয়ে কোথাও কিন্তু আমরা একটা পলিটিক্যাল, তিনি হতে পারেন, তিনি অত্যন্ত জ্বালাময়ী বক্তৃতা দিতে পারেন, তিনি অত্যন্ত মেধাবী, কঠোর পরিশ্রমী, তার সাংগঠনিক চিন্তা ভাবনা পরিকল্পনা অত্যন্ত ভালো, কিন্তু কোথাও গিয়ে তার মধ্যে একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হচ্ছিল। কারণ সেই সময়ের যদি আমরা প্রেক্ষাপটটা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে একটা বিদেশি আগ্রাসনের এগেনস্টে কিন্তু একটা কলোনিয়াল বিদ্রোহ সাড়া দিচ্ছে। ওকে, মানে রক্ষকই যখন ভক্ষক হয়ে যাচ্ছে আর কি, এই ছোট ছোট কলোনি গুলোর উপর অকথ্য অত্যাচার করছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা বিদ্রোহ সাড়া দিচ্ছে। এবং সেটা প্রথম শুরু হয় রাশিয়া থেকে, যেটাকে আমরা রাশিয়ান রেভলিউশন বলে জানি। এবং তার একটা কিন্তু ইনফ্লুয়েন্স আমরা ভারতবর্ষের ইতিহাসেও দেখতে পাই, সমস্ত কলোনিয়াল হিস্ট্রি যদি আমরা পড়ি দেখতে পাই। তো এই রাশিয়ান রেভলিউশনের সাথে সাথে অনেকগুলো ছোট ছোট সাব সেন্টিমেন্টস যদি বলা যায়, আদর্শ বা ফিলোসফিস সামনে আসতে শুরু করে। যেরকম কমিউনিজম আসতে শুরু করে, সোশ্যালিজম আসতে শুরু করে, ফ্যাসিজম আসতে শুরু করে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে সুভাষচন্দ্র বসু হয়তো তার নিজের আইডেন্টিটিটা ভুলে যাচ্ছিলেন। তিনি আইডেন্টি মানে হচ্ছে তার পলিটিক্যাল আইডেন্টিটি, তিনি কি চাইছেন সেটা তার কাছে সম্পূর্ণ ক্লিয়ার। কিন্তু তিনি তো অনেক দূরদর্শী ছিলেন। পোস্ট ইন্ডিপেন্ডেন্স, যদি তিনি স্বাধীনতাই মনে করছিলেন, ডেফিনেটলি পোস্ট ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষের চিত্রনাট্য কিরকম হওয়া উচিত, বা ভারত কি সোশ্যালিজম ফলো করবে না কমিউনিজম ফলো করবে, সেইগুলো নিয়ে কিন্তু তিনি যথেষ্ট আর কি চিন্তা ভাবনা করছেন। একটা পলিটিক্যাল, তার মধ্যে দেখা যাচ্ছে যে ভ্যাকিউম বা ভয়েড তৈরি হচ্ছে। এই যে পোর্শনটা, তাহলে প্রথম যে পোর্শনটা দেখলাম আমরা, সেটা হচ্ছে তার আর্লি পলিটিক্যাল কেরিয়ার। এইবার থেকে আমরা যেটা দেখতে শুরু করছি সেটা হচ্ছে দ্য রেবেল ইন দ্য মেকিং। ওকে, যে নেতাজিকে আমরা চিনি, যে নেতাজির সাথে আমরা পরিচিত আমরা, সেই মানুষটা তৈরি হচ্ছে কিন্তু এই 6 বছরে, 1933 থেকে 1939 সালে। কয়েকটা ঘটনা একটু পরপর বলি। প্রথমেই বলি যে প্রশ্নটা আমি এর আগের স্লাইডে বলছিলাম যে তার মধ্যে একটা পলিটিক্যাল ভয়েড তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে থাকে, এবং বয়সের সাথে সাথে কিন্তু তার আদর্শগুলো বদলাতে থাকে। তার 1935 সালে সুভাষচন্দ্র বসু তার 1935 সালে ইন্ডিয়ান স্ট্রাগল বলে যে বইটি পাবলিশ করেছিলেন, সেখানে তিনি এই মতামত রেখেছিলেন যে
ভারতবর্ষের সমস্ত সামগ্রিক যা অর্থনীতি সেটাকে পুরোপুরি নিংড়ে নিয়ে যাচ্ছে ইংরেজ সরকার, এবং তিনি দাদাভাই নাওরোজির যে ড্রেন অফ ওয়েলথ থিওরি সেটাকে সাপোর্ট করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে এই যে এমতো অবস্থায়, এমতো একটা ভারতবর্ষ যেখানে নাকি একটা এলিয়েন সরকার, যে ভারতবর্ষের যে সমস্ত দেশবাসী তাদের মানসিকতার সাথে পরিচিত নেই, তাদের আদর্শের সাথে পরিচিত নয়, তাদের রিলিজিয়াস কালচার, কাস্টমস এগুলোর সাথে পরিচিত নয়, তারা জাস্ট আমাদের দেশটাকে শুষে নিচ্ছে। এবং এমতো অবস্থায় আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের যেটা দরকার সেটা হচ্ছে ইটস আ মিক্স অফ ফ্যাসিজম অ্যান্ড কমিউনিজম। এই জিনিসটাকে বলা হয় সাম্যবাদ। এবার অনেকেই কিন্তু দেখবে ভুল করে, এই জায়গাটা একটু আমি ক্লিয়ার করে দিই। অনেকে সাম্যবাদী, কমিউনিস্ট মানে হচ্ছে সাম্যবাদী বলা হয়, বা সাম্যবাদ মানে অনেকে এই টার্মটা ইউজ করে কমিউনিজম যখন বোঝায়। অ্যাকচুয়ালি কমিউনিজম কিন্তু নট সাম্যবাদ। এই টার্মটা, এই উদ্ধৃতিটা কিন্তু সাম্যবাদ যে টপিক, মানে যে একটা জিনিস এটা হতে পারে এরকম একটা ব্যাপার, এটা প্রথম সুভাষচন্দ্র বসু বলেছিলেন, এবং তিনি বলেছিলেন ইটস আ কনককশন অফ ফ্যাসিজম অ্যান্ড কমিউনিজম। ওকে, সাম্যবাদের যে বক্তব্যটা আমি সেটার মধ্যে খুব বেশি যাচ্ছি না, সেটা আমি একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে অ্যাজ পার বোস, সুভাষচন্দ্র বসুর মতে সাম্যবাদ হচ্ছে যে প্রেজেন্ট সিচুয়েশনটা হচ্ছে তার একমাত্র উত্তর, এবং এটাই একমাত্র যেটা দিয়ে কিন্তু ভারতবর্ষের অর্থনীতিকে রিভাইভ করা যাবে, এবং একসাথে পূর্ণ স্বরাজ, যেটা আমাদের লক্ষ্য, মূল লক্ষ্য, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, সেটা ক্লেম করা যাবে। ওকে, 1935 সালে তখনও বোস তার যে বই ইন্ডিয়ান স্ট্রাগল সেটাকে নিয়ে তার সারা পৃথিবীতে ঘুরছে। তিনি ভাবছেন যে কোন সিস্টেমটা, তিনি যে সাম্যবাদের চিন্তা ভাবনা করেছেন সেই সাম্যবাদটা কি আদেও প্রযোজ্য কিনা। এবং একটা ভীষণ কি বলবো, ছোটবেলা থেকে ইউথ আইকন, মানে যখন সুভাষচন্দ্র বসু কলেজে পড়তেন সেই সময় থেকে তার একটা অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন হচ্ছেন ইটালিয়ান ডিক্টেটর বেনিটো মুসোলিনি। ঠিক আছে, তো 1935 সালে সুভাষচন্দ্র বসু রোমে যান, এবং তার যে বই ইন্ডিয়ান স্ট্রাগল সেটা কিন্তু ইটালিয়ান ডিক্টেটর বেনিতো মুসোলিনিকে দেখান, যাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, স্নেহ করতেন, এবং যাকে নিজের আদর্শ মনে করতেন, এবং বলতেন যে তার যে পলিটিক্যাল ক্যারিয়ার তার গাইডিং লাইন। কিন্তু তার এই ভুলটা ভেঙে যায়। তার ভুলটা তখনই ভেঙে যায় যখন কিছুক্ষণ তিনি বেনিতো মুসোলিনির সাথে কথা বলেন, এবং কথা বলে কিন্তু এটা তার কাছে স্পষ্ট হয়ে যায় যে এই যে তিনি মানে কমিউনিজমের যে গল্পটা বলছেন সেটা আদতে একটা মুখোশ পরা, একটা ম্যাসকারেড, ইটস আ ফ্যাসাড। এর পেছনে কিন্তু একটা মারাত্মক রকম ক্যাপিটালিস্ট মেন্টালিটি, একটা মারাত্মক রকম ফ্যাসিস্ট মেন্টালিটি কাজ করছে। ওকে, তো এই ঘটনাটা কিন্তু তিনি বুঝতে পেরে যান, এবং কোথাও গিয়ে তখন কিন্তু তার এই যে সাম্যবাদের যে কনসেপ্টটা, তিনি নিজে যেটা ইন্ডিয়ান স্ট্রাগল তার যে বইয়ে তিনি বলেছিলেন যে ফ্যাসিজম এবং কমিউনিজমের মিক্সচার হতে হবে, সেটা কোথাও গিয়ে তার কিন্তু অত্যন্ত আর কি হি ওয়াজ এগেইনস্ট দিস ফিলোসফি, কারণ তিনি নিজের স্বচক্ষে বেনিতো মুসোলিনিকে দেখেছেন। এবং needless to say that this reactionary ideology naturally clashed with the political views of Gandhiji and Pandit Nehru. And obviously গান্ধীজি যে নাকি অহিংসার প্রতিপালন করছে, তার কাছে এই সুভাষচন্দ্র বসুর অত্যাধিক বাড়াবাড়ি, ওকে, সেটা একদমই পছন্দ ছিল না। এবং জওহরলাল নেহেরু, তিনি গান্ধীজি যা বলতেন সেটাই বলতেন, তো পণ্ডিত নেহেরুর নিজস্ব তার কিছু মতামত তিনি রাখতে পারতেন না হয়তো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি সুভাষচন্দ্র বসুকে তার যে চিন্তা ভাবনা, তার যে পলিটিক্যাল ভিউজ, সেটাকে কমপ্লিটলি ওয়াজ অ্যান্টি। এবং এতটাই অ্যান্টি যে যখন 1928 সালের কংগ্রেস সেশন হয়েছে, তখন সুভাষচন্দ্র বসু কিন্তু তার যে বেঙ্গল ভলেন্টিয়ার কর্পস, এই বেঙ্গল ভলেন্টিয়ার কর্পসকে জামা কাপড় পরিয়ে, সামরিক মানে সামরিক যে সমস্ত ইউনিফর্ম সেই সমস্ত পরিয়ে একটা প্যারেড করেছিলেন, যেটাকে দেখে গান্ধীজি হেসে বলেছিলেন বার্ট্রাম মিলস সার্কাস। তখন সারা ইউরোপে খুব বিখ্যাত হচ্ছে বার্ট্রাম মিলসের সার্কাস। তো তিনি সুভাষচন্দ্র বসুকে বলেছিলেন যে এই লোকটা পাক্কা একটা জোকার, ঠিক আছে, এবং এই যে জোকারগিরিটা করছে এটা সিমিলার টু বার্ট্রাম মিল সার্কাস। এবং এই কথাটি কিন্তু সুভাষচন্দ্র বসুর কানে গিয়েছিল, এবং কোথাও গিয়ে বলতে পারি এই প্রথম যে অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠীদ্বন্দ্ব বোস এবং গান্ধীজির মধ্যে, যদিও বোস অত্যন্ত শ্রদ্ধা করেছেন
এটা আমরা দেখতে পাই। সো ইন 1944, আচ্ছা, পরবর্তীকালে যখন তিনি বেনিতো মুসোলিনির সাথে আলাপ পরিচয় হয় এবং তিনি যখন বুঝতে পারেন যে এই মানুষটা পাক্কা একটা মিথ্যে কথা বলে গেছে এবং কোথাও গিয়ে এই সাম্যবাদ, কমিউনিজম, ফ্যাসিজম এই জিনিসগুলোকে তিনি মানতে পারছেন না, তখন তিনি পরবর্তী সময় অনেক পরে গিয়ে নিজেকে সোশ্যালিস্ট বলে উল্লেখ করেন এবং বিলিভ দ্যাট সোশ্যালিজম ইন ইন্ডিয়া ওড ইটস অরিজিন টু স্বামী বিবেকানন্দ। তো সারা জীবনে কিন্তু তিনি দেখা গেছে তার পলিটিক্যাল স্টান্স তিনি চেঞ্জ করে গেছেন। যখন শুরুতে ছিলেন এক্সট্রিম ফিয়ার্স একটা শক্তিকে বিশ্বাস করতেন, পরে গিয়ে মনে করেছেন যে ফ্যাসিজম কমিউনিজমের একটা মিক্সচার, সাম্যবাদী হচ্ছে আনসার। পরে গিয়ে নিজেকে যত আরো ম্যাচুরিটি এসেছে নিজেকে বলছেন যে আমি সোশ্যালিস্ট, ঠিক আছে। ইন 1944 এবং 1944 সালে, ঠিক আছে, দেখো কতটা চেঞ্জ হচ্ছে, একটু উল্লেখ করো। সাম্যবাদে তিনি বলছেন, মানে এটা হচ্ছে 1935 সালে তার বক্তব্য ছিল যে সাম্যবাদ আমাদের দেশের এই মুহূর্তে প্রযোজ্য, আমাদের দেশে এই মুহূর্তে সাম্যবাদের দরকার এবং এই সাম্যবাদ ইজ আ মিক্সচার অফ ফ্যাসিজম এন্ড কমিউনিজম। সেই মানুষটাই ঠিক 8 বছর পর, রাদার 9 বছর পর 1944 সালে এসে বলছেন our philosophy should be a synthesis between national socialism and communism। তার মানে ফ্যাসিজমটাকে তিনি অমিট করে দেন, তার সাম্যবাদের যে থিওরি সেটাকে তিনি অমিট করে দেন। এবং এখনো অনেক মানুষ ভুল করে কমিউনিজমকে কিন্তু সাম্যবাদ বলে। বেসিক্যালি কমিউনিজম ইজ নট সাম্যবাদ, সাম্যবাদ হচ্ছে কমিউনিজম এবং ফ্যাসিজম। এবার হয়তো অনেক স্টুডেন্টের এটা মনে হতে পারে যে এই যে ফ্যাসিজমের কথা বলা হচ্ছে, যে কমিউনিজমের কথা বলা হচ্ছে, এই জিনিসগুলো আদতে কি? ওকে, সো এই প্রশ্নটা আসতেই পারে, হয়তো প্রথমবার অনেকে পড়ছে, তার মনে হতেই পারে যে হোয়াট ইজ কমিউনিজম, হোয়াট ইজ ফ্যাসিজম এন্ড হোয়াট ইজ কমিউনিজম। চলো সেটা নিয়ে আলোচনা করি। ওকে, এটা আমি অনেক ডেপথে গিয়ে পড়াচ্ছি, কারণ আমি পুরো জিনিসটাকে কিন্তু শুধুমাত্র ওই ওয়ান ওয়ার্ড আনসার্স বা এমসিকিউ মুখস্থর প্রেক্ষাপট বা মেন্টালিটি নিয়ে কিন্তু আমরা এই ক্লাসটা করছি না। বারবার বলছি, আমরা পুরো ইতিহাসটাকে গুছিয়ে বলছি, যেখানে যেখানে ডাউটস আছে সেগুলোকে ক্লিয়ার করছি, প্রত্যেকটা আইডিওলজিসকে এক্সপ্লেন করছি। ওকে, তো প্রথম যে আইডিওলজিটা আসছে সেটা হচ্ছে ফ্যাসিজম কি এবং কমিউনিজম কি। ওকে, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাসিজম অ্যান্ড কমিউনিজম? ওকে, so just a second, yes. আচ্ছা, কেউ মনে হয় টেক্সট করেছে, আমি জাস্ট একবার দেখে নিই যদি কোনো প্রশ্ন থাকে। জাস্ট একবার আমার অ্যাপটা থেকে একটু দেখে নিই। ওকে, আমি any questions, Devjani? Yes, sir. Now, will you please explain me that I just keep of Binay Badal and Dinesh still in Rakhi's building? Actually, your voice is cracking, Devjani. Can you just kindly type the questions? Yes, I am writing. Okay. Thank you, Sarika. Okay. Okay, so basically আমরা ফ্যাসিজম এন্ড কমিউনিজম যেটা ছিলাম সেটা একটু চলে যাই। জাস্ট আ সেকেন্ড। ইয়েস, আচ্ছা, এই ফ্যাসিজম এন্ড কমিউনিজমের মূল উৎপত্তি হচ্ছে একটা ছোট্ট টার্ম থেকে, সেটাকে বলা হচ্ছে কমিউনিটেরিয়ানিজম। এই ওয়ার্ডটা কোথাও গিয়ে যারা হয়তো কোর পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রী তারা জানে এই শব্দটা, কিন্তু এই শব্দটাকে আজকে আমরা এক্সপ্লেন করব খুব সহজ ভাষায়, খুব ইজিলি। আমরা একটা ইলাস্ট্রেশন দিয়ে একটা টার্মসটাকে আমরা ভাঙার চেষ্টা করছি। দেখো, একটা টার্ম খুব মানে খুব ফোর ফ্রন্টে চলে আসে, লাইম লাইটে চলে আসে post the Russian Revolution, that is communitarianism. Okay, so basically communitarianism is the connection between the individual and the community. কমিউনিটি এবং ইন্ডিভিজুয়ালের মধ্যে যে সম্পর্ক সেটাকেই বলা হচ্ছে কমিউনিটেরিয়ানিজম। ওকে,
এখানে বলা হচ্ছে কি যে দিস ফিলোসফি ইজ বেসড আপন দ্য বিলিফ দ্যাট আ পার্সনস সোশ্যাল আইডেন্টিটি অ্যান্ড পার্সোনালিটি আর লার্জলি মোল্ডেড বাই কমিউনিটি রিলেশনশিপ। খুব ঠান্ডা মাথায় জিনিসটাকে বোঝার চেষ্টা করো, ডেফিনেটলি যেটা বক্তব্য সেটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল বক্তব্য। অ্যাজ পার দ্য ডেফিনেশনস অফ কমিউনিটারিজম, এখানে বলা হচ্ছে যে একজন মানুষের তার যে সোশ্যাল আইডেন্টিটি বা তার যে পার্সোনালিটি সেটা তখনই সেটা সেটা এটার উপর নির্ভর করে যে তিনি সে কোন কমিউনিটি থেকে বিলং করছে বা তার সামগ্রিক কমিউনিটির সাথে কি রিলেশনশিপ। কেউ যদি সারাদিন নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখে তাহলে তার একটা অন্যরকম ভাবে আইডেন্টিটি বা পার্সোনালিটি চেঞ্জ হবে। যদি সে সবার সাথে কথাবার্তা বলে বা সোশ্যালাইজ করে তাহলে তার একটা অন্যরকম পার্সোনালিটি হবে, যেটাকে আমরা ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট আখ্যান দিয়ে থাকি ইন ইজি টার্মস। তো কমিউনিটারিজম শুধু এইটুকুনি বলছে যে ইন্ডিভিজুয়াল এবং কমিউনিটির মধ্যে কি সম্পর্ক। এবার এখান থেকে দুটো চিন্তাধারা আসছে। কমিউনিজম কি বলছে, আমরা কমিউনিজম ফ্যাসিলিজমের অনেক রকম ডেফিনেশন শুনেছি, কিন্তু আমি সব থেকে সিম্পল এবং সব থেকে অরিজিনাল যে ডেফিনেশন সেটা বলছি। Communism is a communitarian political doctrine that rejects private property, whereas fascism is also communitarian but acknowledges private property as a source of wealth creation. মানে হচ্ছে কি, কমিউনিটেরিয়ান ফিলোসফি দুটো ভাগ আছে। একটা হচ্ছে কমিউনিজম। একটা কমিউনিজম কি বলছে যে প্রাইভেট প্রপার্টি বলে কিছু থাকবে না, তোমার আমার বলে কিছু থাকবে না, এটা সব আমাদের যা জিনিসটা এটা সবার তরে সবাই আমরা, এরকম একটা ব্যাপার। মানে আমাদের যা কিছু পুঁজি যা কিছু আছে সেটা সবার জন্য, আমার নিজস্ব কোনো প্রাইভেট প্রপার্টি আমি অ্যাকিউমুলেট করতে পারবো না। দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া অফ কমিউনিজম। যেখানে ফ্যাসিজম বলছে কি প্রাইভেট প্রপার্টি ইজ আ সোর্স অফ ওয়েলথ ক্রিয়েশন। ওকে, প্রাইভেট প্রপার্টি কিন্তু ওয়েলথ ক্রিয়েট করছে, প্রাইভেট প্রপার্টি থাকার দরকার আছে, প্রাইভেট প্রপার্টি ছাড়া হবে না। ক্লিয়ার? এবং communism is progressivist and focuses on an escape plan from the dark absurd past. এত কিছুর মধ্যে যাচ্ছি না, আমরা মানে দুটো পার্থক্য আলোচনা করি। সেটা হচ্ছে আমি এত বড় বড় ডেফিনেশনের মধ্যে দিয়ে যাচ্ছি না, আমি সহজ ভাষায় জিনিসটা কি বলতেছি সেটাকে বলে দিচ্ছি। তাহলে কমিউনিটেরিয়ান ফিলোসফির আন্ডারে দুটো গল্প হচ্ছে, একটা হচ্ছে কমিউনিজম, একটা হচ্ছে ফ্যাসিজম। কমিউনিজম প্রাইভেট প্রপার্টিকে রিজেক্ট করছে, whereas ফ্যাসিজম অ্যাকনলেজ করছে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স। সেকেন্ড পয়েন্ট অফ ডিফারেন্স হচ্ছে কমিউনিজম কিন্তু প্রোগ্রেসিভিস্ট মানে হচ্ছে দূরদর্শী। দূরদর্শী মানে কি, তৎকালীন সময়ে যে সমস্ত রাজনৈতিক আবহাওয়া, যে খাওয়াখাওয়ি হচ্ছে বা নোংরামো হচ্ছে, করাপশন হচ্ছে, এটা থেকে বেরিয়ে আমরা কোনো একটা সুদূর ভবিষ্যতের কথা ভাবছি, একটা ইউটোপিয়ান ফিউচারের কথা ভাবছি, যেখানে নাকি সবাই সকলের তরে মানে সহজ বাংলায় বলতে হচ্ছে আর কি ছাগলে আর বাঘে একই ঘাটে জল খাচ্ছে, এরকম একটা চিন্তা ভাবনা। whereas ফ্যাসিজম, এই ফ্যাসিজম কিন্তু পাস্ট ওরিয়েন্টেড, মানে আমাদের প্রাচীন সভ্যতা আমাদেরকে এটা করতে বাধা দেয়, আমাদের প্রাচীন সভ্যতা চলে আমাদের মানে মেনে চলতে হবে। মানে আমাদের মুনি ঋষি পূর্বজ বা আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা এই জিনিসগুলো করে গেছে, সুতরাং এখনো এটাকে মানতে হবে, এবং যদি তুমি এখন না মানো তাহলে তোমাকে জোর করে মানানো হবে। ঠিক আছে? তো এই দুটোকে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে ফ্যাসিজম কিন্তু, এবং ফ্যাসিজম পরবর্তী সময়ে গিয়ে কিন্তু উগ্রতাবাদের জন্ম দেয়, যেটাকে আমরা দেখেছি প্রচন্ড পরিমাণে হিটলারের মধ্যে, এবং তার রিলিজিয়ন, তার কাস্ট, তার রেস নিয়ে কিন্তু একটা মারাত্মক প্রাইড আসতে শুরু করে। এই যে ছবিটা দেখছো, এটা কমিউনিজম আর ফ্যাসিজমের মাঝখানে স্টেপটাকে, মানে দুটোর জিনিসটাকে আমি একটু গল্পের মতন বলতে চাইছি। একটা দেশ কখন কমিউনিজম বুঝতে পারবো, যখন তারা ইকোনমিক ইকুয়ালিটি, সবার জন্য সবাই আমরা সবার তরে, যারা পুয়ার আছে তাদেরকে আমরা আমাদের সমতুল্য করে দিচ্ছি, কেউ ধনী নয়, সবাই আমরা মানে রাজার রাজত্ব, এরকম একটা চিন্তা ভাবনা। ক্লাস ইকুয়ালিটি মানে কোনো উচ্চ নিচ ব্যাপার থাকবে না, সবাই আমরা সমান, এবং সমস্ত পাবলিক প্রপার্টি বলে কিছু থাকবে না। ঠিক আছে? কোনো ফ্রেন্ডস অফ পার্টি এরকম কোনো পাবলিক প্রপার্টি থাকবে না। আজকে তুমি রাইটার্স বিল্ডিং এ চাইলেই তুমি রাইটার্স বিল্ডিং এ গিয়ে একটা রাত থাকতে পারো, বুঝতে পারছো, বা নবান্নে গিয়ে হয়তো 7 রাত ছুটিয়ে পিকনিক করতে পারো। এই ধরনের একটা চিন্তা ভাবনা চলছে। এই কমিউনিজম থেকে আস্তে আস্তে কি হচ্ছে,
এবার মাঝামাঝি যে জায়গাটার কথা আমরা বলছি, জাস্ট সেকেন্ড আমার চলে গেল, মাঝামাঝি জায়গাটার কথা বলছি, কোন কোন সাম্রাজ্য বা কোন রাষ্ট্র যদি দেখতে পাই যে এই চিন্তা ভাবনাগুলো পোষণ করছে নিজের মধ্যে, যে ডিক্টেটোরিয়াল রুল, অ্যান্টি ডেমোক্রেসি, অ্যান্টি ফ্রি স্পিচ, অ্যান্টি ইন্ডিভিজুয়াল, গভর্নমেন্ট সার্ভিলিয়েন্স, তাহলে বুঝতে পারবো যে সেই দেশটি কিন্তু এখনো পুরোপুরি ভাবে আর কি মানে ফ্যাসিস্ট হয়নি, কিন্তু ফ্যাসিস্ট হওয়ার পথে চলেছে। এক নায়ক তন্ত্র চলছে, অ্যান্টি ডেমোক্রেসি, আওয়াজ উঠলেই গলা টিপে তাকে থামিয়ে দেওয়া হচ্ছে, কোনো ফ্রি স্পিচ নেই, অ্যান্টি ইন্ডিভিজুয়াল, ওকে, গভর্নমেন্ট সবকিছুর উপর সার্ভিলিয়েন্স করছে। যখন আমরা এই স্টেজটার মধ্যে থেকে যাব, তখন বুঝতে পারবো যে সময় হয়ে এসেছে যখন একটা কমিউনিস্ট রাষ্ট্র ফ্যাসিস্টের দিকে যাচ্ছে। এন্ড যখন সেই রাষ্ট্রটা সম্পূর্ণভাবে ফ্যাসিস্ট হয়ে যাবে, তখন কিন্তু বলবে যে ন্যাশনাল স্ট্রেংথ ওয়ার, মানে আমরা যেটা মেজরিটেরিয়ান পলিটিক্স বলা হয়, যে আমরা যদি হিন্দু ডমিনেটেড কান্ট্রি হই বা আমরা যদি মুসলিম ডমিনেটেড কান্ট্রি হই, তাহলে এটাই হবে দ্য আলটিমেট রিলিজন এবং সবাই এটাই করবে। ন্যাশনাল প্রাইড, রেসিজম, রেসের একটা গল্প চলে আসবে, যেটা আমরা হিটলারের মধ্যে দেখতে পাচ্ছি। প্রাইভেট এন্টারপ্রাইজেস দেখতে পারো, প্রচুর প্রাইভেটাইজেশনের গল্প আমরা দেখতে পাচ্ছি, প্রচুর প্রাইভেট অর্গানাইজেশন হচ্ছে। রিজিড ক্লাসেস, ওকে, ক্লাস রিজিডিটি, কোন মানে তুমি নিচ, তুমি আমার সাথে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলো, তুমি এই জায়গাটায় তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি এই জায়গাটা, তুমি এই ফাইন লাইনটাকে ক্রস করার চেষ্টা করো। তো এই রিজিড একটা ক্লাস ব্যারিয়ার আমরা তৈরি করছি যখন আমরা ফ্যাসিজমের কথা বলছি, ফ্যাসিস্ট কান্ট্রির কথা বলছি। ক্লিয়ার? আমরা খুব সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে পড়ছি, কারোর যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারো। এইবার আসছি হরিপুরা সেশন, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কি হয়, 1938 সালে কংগ্রেসের হরিপুরা সেশন হয় এবং এটা প্রেসাইড হচ্ছেন বাবু সুভাষ চন্দ্র বোস, মানে সুভাষ চন্দ্র বোস তিনি করেন। এবং তিনি একটা অদ্ভুত রকম ভাবে, গান্ধীজি হয়তো এটা ভেবে উঠতে পারেননি। গান্ধীজি মনে করেছেন যে ইয়াং কংগ্রেসের জন্য প্রচুর খাটছে, প্রচুর মেধাবী, প্রচুর কঠোর পরিশ্রম করছে, তার প্রচুর সাংগঠনিক চিন্তা ভাবনা আছে, তো তাকে একটা সেশনের দায়িত্ব দেওয়া হোক। কিন্তু কোথাও গিয়ে হয়তো গান্ধীজি ঘুণাক্ষরেও চিন্তা করতে পারেননি যে এই যে মানুষটাকে তিনি প্রেসিডেন্ট করছেন, তিনি অন্য ধাতুতে গড়া, ওকে। এবং তিনি প্রথম যে মিটিং করছেন বা কংগ্রেসের যে প্রথম সেশন হচ্ছেন, সেখানে গান্ধীজি, যিনি নাকি ন্যাশনাল লিডার, তাকে আউট অ্যান্ড আউট কিন্তু তাকে আর কি মানে ক্রিটিসাইজ করেন, vehemently rebuffed his policies, এবং তিনি স্পষ্ট বলে দেন যে তিনি কি চাইছেন। এর আগে যতজন কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছেন, তারা কিন্তু স্পষ্টভাবে তারা কোন মতাদর্শ মেনে চলতে চাইছে এটা কিন্তু চলতো না। কারণ কি হতো, গান্ধীজি হয়তো সবার মানে অলক্ষ্যে গান্ধীজি ডিসাইড করতেন যে কি হতে চলেছে, কিন্তু এই প্রথম ব্যক্তিত্ব যিনি নাকি পোডিয়ামে দাঁড়িয়ে, পেডেস্টালে দাঁড়িয়ে প্রথম বললেন যে এটা আমার লক্ষ্য, এবং এই লক্ষ্যটা তিনি উল্লেখ করে দিলেন যে আমি চাই এটা হোক। এই আওয়াজটা কিন্তু একমাত্র দেখানোর সাহস পেয়েছেন সুভাষচন্দ্র বসু। তিনি কি বলেন, মাই টার্ম অফ অফিস অ্যাজ দ্য কংগ্রেস প্রেসিডেন্ট উইল বি ডিভোটেড টু রেজিস্ট দ্য আনওয়ান্টেড ফেডারেল স্কিম will all the peaceful and legitimate powers, including non-violence and non-cooperation, if necessary, and strengthen the country's determination to resist this scheme. তিনি বলছেন যে এই যে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, এটাকে আমরা চাই না, আমরা একটা জিনিসই চাই, সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ, ঠিক আছে। এবং কোথাও গিয়ে গান্ধীজি চমকে গেলেন যে এই ছেলেটা বলছে কি, বা নেহেরু ভাবতে শুরু করলেন যে লোকটা বলছেটা কি, ঠিক আছে, এরকম একটা হঠাৎ করে কথা বলে দিতে পারছে। মানে তিনি আবার গান্ধীজি খুব সুভাষচন্দ্র বোস পলিটিক্যালি কারেক্ট থেকে তিনি কিন্তু গান্ধীজিকেও চটাচ্ছেন না, তিনি বলছেন যে না না না, গান্ধীজি যে সমস্ত নন ভায়োলেন্স, নন কোঅপারেশনের বক্তব্য রেখেছেন সেটাকেও আমরা ফলো করছি, বাট মাইন্ড দ্য পয়েন্ট, ইফ নেসেসারি, ঠিক আছে। প্রত্যেকটা কথা কিন্তু মাপা কথা, তুমি কোথাও ফাঁক ফোকর দেখতে পাবে না। তার মানে তিনি বলছেন যে গান্ধীজি এতদিন ধরে তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি যে নন ভায়োলেন্স বলেছেন, নন কোঅপারেশন বলেছেন, সেটাকে ডেফিনেটলি মানব, কিন্তু ইফ নেসেসারি। বাট আমরা এই ফেডারেল স্কিম, এই অ্যাপিসমেন্ট পলিটিক্স, পদলেহন যে রাজনীতি, সেটাকে কিন্তু আমরা ধিক্কার জানাই। And he strengthened the country's determination to resist the scheme. As part the Haripura resolution, Britain, এবং কতটা মানে যখন এই হারিপুরা সেশন হচ্ছে,
তখন ইংরেজ সরকার বলছে যে ছেলেটা বলছে কি, তো গান্ধীজির সাথে একটা মিটিং করা হয়, এগুলো সব ভেতরের গল্প, খুব ইন্টারেস্টিং গল্প। গান্ধীজির সাথে মিটিং করা হয়, গান্ধীজিকে বলছে যে, গান্ধীজি বলছেন যে ঠিক আছে আমরা দেখছি, আমরা এটা মানে আমরা নন কোঅপারেশন চালিয়ে যাব, আপনাদেরকে আমাদেরকে দেখতে হবে, আমরাও তাহলে আপনাদেরকে দেখবো, এরকম ধরনের একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে। গান্ধীজি সেখানে দাঁড়িয়ে বলছেন সেই মঞ্চে বা সেই ইয়েতে বলছেন যে আমি জানি যে আমরা স্বাধীনতা পাবো, ঠিক আছে, মানে ইংরেজ সরকার বলেছিলেন আর কি যে তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, বাট এখন ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়ে তোমরা থাকো, নট পূর্ণ স্বরাজ। তাতে গান্ধীজি মোটামুটি রাজি হয়েছিলেন, মোটামুটি একটা নিম রাজি হয়েছিলেন, ঠিক আছে। কিন্তু সুভাষচন্দ্র বসু কথা বলেন যে আমি জানি ফ্রিডম পাবো, শুধু ডেটটা বলো। তখন বলছে কি ধরনের কথাবার্তা বলছে, তখন হারিপুরা সেশনে সুভাষচন্দ্র বসু আরেকটি কথা বলেন, 6 মাসের মধ্যে যদি তুমি দেশ ছেড়ে না যাও তাহলে একটা মাস রিভোল্ট হবে। এটা 1938 সালে দাঁড়িয়ে তিনি বলছেন। As per the Haripura resolution, Britain was given a 6 months ultimatum to the British, failing which there would be a mass revolt. তিনি বলেন যে 6 মাসের একটা আলটিমেটাম দিচ্ছি, এই 6 মাসের মধ্যে যদি তুমি ভারতবর্ষ ছেড়ে না যাও, রাইট, তাহলে তুমি দেখো যে গণ রিভোল্ট কি হয়, গণবিদ্রোহ কাকে বলে। খুব ভয়ঙ্কর কিছু কথাবার্তা বলে দেয়, এবং এই জায়গা থেকে শুরু হচ্ছে গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর মধ্যে রিফটটা, ঝামেলাটা। ওকে, the Haripura session of the Congress exposed the contrasting economic, social and political views of the two stalwarts of the Congress, Gandhiji and Subhas, and in due course of time it created a rift between them. কি কি কন্ট্রাস্টিং ভিউজ ছিল আমরা চট করে একটু দেখে নিই। বোস সবসময় র্যাডিক্যাল চিন্তাধারা বিশ্বাসী ছিলেন, যে আমরা মেরে ইংরেজদেরকে আমাদের দেশ ছাড়া করব, এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন। গান্ধীজি অন্যদিকে নন ভায়োলেন্সে বিশ্বাস করতেন এবং পিসফুল গণ আন্দোলন, মাস প্রোটেস্ট এসবে বিশ্বাস করতেন, অহিংসাবাদ, নন ভায়োলেন্স এসবে বিশ্বাস করতেন। সুতরাং এটা ডেফিনেটলি দুজনের অ্যাপ্রোচটা একটা মারাত্মক রিফট তৈরি করছে। এই এত যখন ঘটনা বলছি, যখন হরিপুরা কংগ্রেস হচ্ছে এন্ড এভরিথিং, তখন সুভাষচন্দ্র বসু একটা জিনিস বুঝতে পারেন যে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ কিন্তু আসন্ন, এবং সেই ব্যাকড্রপে এই সময়টাকে কাজে লাগাতে হবে। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি আজকের ব্রিটেন অ্যালাইড পাওয়ার্স কে লিড করে, তাহলে তার সব থেকে গুরুত্বপূর্ণ যে কলোনি ভারতবর্ষ, তার হেল্প ছাড়া কিন্তু তারা অনেকটা অকেজো হয়ে যাবে। সেই জন্য সুভাষচন্দ্র বসু তিনি অত্যন্ত দূরদর্শী ছিলেন, এবং তিনি কিন্তু এই কথাটা রাখেন যে ব্রিটেনস পেরিলস ইজ ইন্ডিয়াস অপরচুনিটি। 2018 ইউপিএসসি আইএস এর যে এক্সামিনেশন হয় তার প্রিলিমসে এই কোয়েশ্চেনটা এসেছিল যে এটা কার উদ্ধৃতি, ব্রিটেনস পেরিল ইজ ইন্ডিয়াস অপরচুনিটি। ব্রিটেনের এই সময়টাকে কাজে লাগাতে হবে, এবং ভারতবর্ষকে কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে ইংরেজদেরকে তাড়াতে হবে। সেই জন্য তিনি পরবর্তীকালে জার্মানি, জাপান যায়, যেখানে গান্ধীজি একেবারেই রাজি ছিলেন না সুভাষচন্দ্র বসুর এই চিন্তা ভাবনায়। কারণ এই ভদ্রলোক জার্মানি বলো বা জাপান বলে, এরা বেসিক্যালি ফ্যাসিজম বা নাজিজম, জার্মানদের নাজি আর্মি ছিল, নাজিজম এটাকে প্রমোট করছে। এবং গান্ধীজির মনে হয়েছিল যে এই মানুষটি যদি আজকে জার্মানি বা জাপানে গিয়ে তাদের সাহায্য নিয়ে ভারতবর্ষে আসে, তাহলে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিকাঠামো সেটাই কিন্তু অত্যন্ত ঘুম ধরে যাবে, কারণ এই মানুষটাকে সারা বিশ্ব ঘেন্না করে। মানে আমি জার্মানির কথা, মানে হিটলারের কথা বলছি, বা মুসলিনের কথা বলছি, এদের সাথে থেকে কথাবার্তা বলছি, আমরা সবই করবো। এটা সুভাষচন্দ্র বসু কোন ইয়ে থাকে না, রিফর্মস করতেন, ঠিক আছে। লোকজন আছে, মানুষজন রয়েছে, সেটা মানে
হতদরিদ্র হতে পারে বা দরিদ্র হতে পারে, তাদের জন্য একটা ট্রাস্টি থাকবে, মানে একটা ট্রাস্ট থাকবে। বিশ্বাস করে রাখতেন ট্রাস্টি থাকবে, তুমি পুরো জিনিস টাকা পয়সা দেবে। সেই ট্রাস্টির যে চিন্তা মানে প্রযোজ্য নয়, একটু পার্ট উইথ পার্সুয়েট বুঝিয়ে বলা যায়, একটু বাবা ভাষা করে কথা বলা যায়। মানে তুমি এখন ভাবো যদি এখন আম্বানিকে গিয়ে একটু বাবা ভাষা করে বলা হয় যে এই গরিব এই তো অবস্থা, একটু কিছু দাও দেশের জন্য, সে নাকি তার যে সম্পত্তি আছে সেখান থেকে টাকা পয়সা দিয়ে দেবে, যেটা কিন্তু একদম একটা বোগাস থিওরি। এবং অবভিয়াসলি সুভাষ চন্দ্র বোস যে থিওরিটাকে ডিসমিস করে দেন, স্টেটিং দ্যাট ইট ওয়াজ ইন ফেভার অফ দ্য ল্যান্ডলর্ডস, ফিউডাল প্রিন্সেস অ্যান্ড দ্য ক্যাপিটালিস্ট, অ্যান্ড হি ওয়াজ আ কিন ফলোয়ার অফ র্যাডিক্যাল leftist ideology, organized trade unions where the working classes could address their grievances and dismay. তিনি এই যে ট্রেড ইউনিয়নস বলছে যে কেউ কাউকে দেয় না, এটা হয় না, কোনো ট্রাস্ট, কোনো ওয়েলদি পার্সন তার ধন সামগ্রী কোনো গরিবকে দেবে না, গরিবদেরকে এটাকে ছিনিয়ে নিতে হবে। তো এই যে লেফট ঘেঁষা যে আইডিওলজি, সেটাকে তিনি প্রমোট করতে শুরু করেন এবং ট্রেড ইউনিয়ন তৈরি করেন। তিনি বলেন যে গরিবরা তাদের যে অধিকার সেটা বড়লোকদের থেকে ছিনিয়ে নেবে। তো এইখানে ট্রাস্টিশিপ ডকট্রিন আর বোসের যে থিওরি সেটা সম্পূর্ণ ক্ল্যাশ করছে। তো মূলত এই তিনটে ইস্যু থেকে কিন্তু আর কি হয়, ঝামেলাটা লাগে। আর 4 নম্বর পয়েন্টটা হচ্ছে, গান্ধীজি মনে করতেন যে স্বাধীনতা ইজ বেসড অন সেলফ রুল অ্যান্ড রুল ওভার সেলফ। মানে নিজের উপর কন্ট্রোল করতে পারলেই, তুমি নিজেকে যদি ঠিকঠাক ভাবে তোমার যে সমস্ত মোহ মায়া এগুলোর উপর যদি তোমার কন্ট্রোল চলে আসে, তাহলেই কিন্তু তুমি স্বাধীন। ঠিক আছে, মানে তিনি একটু দার্শনিক চিন্তা ভাবনা করতেন। সেখানে বোস সেটাকে কমপ্লিটলি বললেন যে এটা একদম অ্যাবসার্ড একটা চিন্তা ভাবনা। বোস বললেন কি, ফ্রিডম not only in terms of political self-rule but also freedom from socio-economic inequalities, casteisms, intolerance, etc. তিনি মনে করতেন যে এই যে নিজের উপর কন্ট্রোল, আধ্যাত্মিক কন্ট্রোল বা মোহমায়ের উপর কন্ট্রোল, সেটাই নাকি স্বাধীনতা। এই স্বাধীনতায় তিনি বিশ্বাস করতেন না। তিনি বলতেন যে স্বাধীনতা সম্পূর্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক, এবং কোথাও গিয়ে সোশ্যাল ইকোনমিক ইনইকুয়ালিটিস, কাস্টিজমস, ইনটলারেন্স, এর থেকে স্বাধীন হওয়া মানেই হচ্ছে আলটিমেট স্বাধীনতা। সুতরাং এই 4টে পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে বোসের সাথে গান্ধীজির কোন কোন জায়গাগুলো বেসিক্যালি রিফটটা রয়ে গেছে। এবং ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করা হয় এই হরিপুরা সেশন অফ দ্য কংগ্রেস। ভেরি ইম্পর্টেন্ট, সেজন্য আমি প্রচন্ড বোল্ডে লিখেছি জিনিসটাকে, এটা প্রচুর বহুবার পরীক্ষায় এসেছে। The National Planning Committee, the forerunner of India's Planning Commission, was formed after the Haripura session of the Congress. The intention was to revive the declining economy of India on the lines of industrialization and spurring the Charka policy of Gandhiji. গান্ধীজি যে ট্রাস্টিশিপ ডকট্রিনটাকে দিয়েছে সেটাকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে তিনি কিন্তু শিল্প নিয়ে আসেন। মানে আমরা যে 2011 সালে যে ঘটনা দেখেছি সেরকম একটা চিন্তা ভাবনা। তিনি চরখা পলিসি, গান্ধীজির চরখা পলিসি, মানে নিজের জিনিস নিজেই তৈরি করো, রাম রাজ্য যে কনসেপ্টটা ছিল সেটাকে সম্পূর্ণ ডিক্লাইন করে দেন। এবং ডিক্লাইন করে তিনি বলেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আধারে ইকোনমিক কে রিভাইভ করা হবে, এবং সেই চিন্তা ভাবনা রেখে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করা হয় এবং জওয়াহরলাল নেহেরু ওয়াজ মেড ইটস প্রেসিডেন্ট। বলার অপেক্ষা রাখে না, সেটা গান্ধীজি খুব ভালো চোখে নেন। ত্রিপুরী ক্রাইসিস 1939, ঠিক আছে। পরবর্তী সালে 1938 সালে তো হরিপুরা কংগ্রেস হলো, 1939 সালে ত্রিপুরী কংগ্রেস হচ্ছে। সুভাষচন্দ্র বোস একদম সবাই রাজি যে সুভাষচন্দ্র বোসই পরের ইলেকশনে দাঁড়াচ্ছেন। ওকে, তো প্রথমে গান্ধীজি নেহেরুকে দাঁড়াতে বললো তার এগেনস্টে, যে তুমি একে ইলেকশনে কন্টেস্ট করো, নেহেরুকে বললেন। এবার নেহেরু তো বুঝে গেল যে এর সাথে দাঁড়ানো মানে হচ্ছে তখন মানে সুভাষচন্দ্র বোসের এমন একটা পপুলারিটি যে এর এগেনস্টে যদি আমি দাঁড়াই তাহলে আমাকে লোকে ছিচি করবে। তো তিনি খুব চালাক, তিনি সেটার থেকে সরে গেলেন। তিনি মৌলানা আজাদকে রেফার করলেন। ওকে, মৌলানা আজাদও কিন্তু যখন দেখলেন যে সুভাষচন্দ্র বসুর এগেনস্টে দাঁড়িয়েছি, তখন লোকজন একদম যাতাক বলবে, তখন তিনিও নিজের নামটাকে রিজাইন করে নিলেন এবং তার জায়গায় যার নামটাকে রেফার করা হলো, হি ওয়াজ ডক্টর পট্টাভি সীতারামাইয়া। তিনি অন্ধ্রপ্রদেশের একজন লোকাল লিডার ছিলেন। রেজাল্টও ডিক্লেয়ার হলো, সুভাষ একটা বিশাল মার্জিনে জিতলেন, মানে ক্লিয়ার মার্জিনে জিতলেন।
এখানে জিনিসটা কিন্তু এতক্ষণ অব্দি যে ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু জিনিসটাকে স্পোর্টিংলি নেওয়া যেতে পারতো, কিন্তু গান্ধীজি এটাকে পার্সোনালি নিলেন। গান্ধীজি took the defeat of Sitaramaiya was a personal blow as clear from his statement, একটা অদ্ভুত রকম স্টেটমেন্ট দিলেন যে আই এম গ্ল্যাড অফ হিজ ভিক্টরি, মানে হিজ বলতে সুভাষের ভিক্টরি, এন্ড সিন্স আই ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন ইনক্লুডিং ডক্টর পট্টাভি নট টু উইথড্র হিজ নেম আফটার মৌলানা আজাদ সাহিব ডান সো, দ্য ডিফিট ইজ মোর মাইন দ্যান হিজ। মানে হঠাৎ করে এরকম একটা কথা বলার একদমই কোনো দরকার ছিল না, রাইট? তো তিনি এই কথাটা বললেন এবং বললেন যে যেহেতু আমি মৌলানা আজাদের পর পাট্টাভিকে ওর এগেনস্টে দাঁড় করিয়েছিলাম, সুতরাং ওর হেরে যাওয়াটা একদমই মানে আমার নিজের পার্সোনাল একটা জিনিসপত্র, মানে নিজের হারের মতন হচ্ছে। এবং এই যে কথাটা তিনি বলে দিলেন তাতে কি হলো যে সুভাষচন্দ্র বোসের এগেনস্টে কিন্তু একটা গান্ধীজি রেগে গেছেন, গান্ধীজির পার্সোনাল লস, গান্ধীজি নিজেকে মনে করছেন তিনি হেরে গেছেন, ব্যাস সুভাষের এগেনস্টে একটা অ্যান্টি পার্টি তৈরি হলো, যারা সুভাষকে সমস্ত কিছুতে ছোট করতো বা সুভাষের কাজটাকে সবসময় সেটাকে কাট শর্ট করার চেষ্টা করতো। ওকে, সো এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভীষণ রকম মারাত্মক রকম ক্রিটিসিজম শুরু হয়ে যায়। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, যদি কারোর কোয়েশ্চেন্স থাকে আমি দেখে নিই আর কতক্ষণ আছে। ওকে, সো উই হ্যাভ সাম টাইম। ওকে, সো হয় এবং কোন কোন ছোট ছোট অবকাশে কিন্তু সুভাষচন্দ্র বোসকে পেলেই আর কি খুব বাজে বাজে কথা বলা হতো, তাকে অপমান করা হতো। এবং একটা ছোট্ট ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে যে সেটা একটু বলবো, তার আগে বলি যে তিনি যে সমস্ত কথা বলেছিলেন, মানে সুভাষচন্দ্র বসু যে সমস্ত কথা বলেছিলেন যে আমি এই এই জিনিসগুলো চাই, আমি চাই আমার সরকারে এই এই জিনিসগুলো হোক, তিনি একটা রেজলিউশন দিয়েছিলেন, সেই প্রত্যেকটা রেজলিউশনকে নাকচ করে দেওয়া হয়। এবং এই নাকচ করে দেওয়ার সময় কিন্তু কখনোই সুভাষচন্দ্র বসুকে বলা হয় না, ঠিক আছে? তিনি সুভাষচন্দ্র বসুকে না জানিয়ে তার সমস্ত যে চিন্তা ভাবনা ত্রিপুরী ক্রাইসিসে সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয় এবং একটা রেজলিউশন, আলাদা করে একটা রেজলিউশন তৈরি করা হয়, যেটা শ্রী গোবিন্দ বল্লভ পান্ত প্যান্ট আর কি তৈরি করা, উইচ ইজ অলসো নোন অ্যাজ প্যান্ট রেজলিউশন। এবং সেটাকে 160 জন সিগনেটারি সাইন করে, জাস্ট আ সেকেন্ড, 160 জন সিগনেটারি সাইন করে। এবং তারা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত গল্প টল্প বলছিলেন সুভাষচন্দ্র বসু পুরোটাকে নাকচ করে দিয়ে আবার গান্ধীয়ান পলিটিক্সে ফিরে আসে, ঠিক আছে? তো তার মানে কোথাও গিয়ে সেটা কিন্তু সুভাষচন্দ্র বসুকে অপমান করা হলো। এবং সুভাষচন্দ্র বসু যখন বুঝতে পারলেন যে তিনি এভাবে অপমানিত হলেন, তিনি একজন ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং তিনি যা রেজলিউশন দিয়েছেন সেই সমস্ত রেজলিউশনটা তাকে না জানিয়ে নাকচ করে দিয়ে গান্ধীজির যে ফিলোসফি, গান্ধীজি যে পলিটিক্স গুলো চেয়েছেন বা যে চরখা পলিসি চেয়েছেন, রামরাজ্য পলিটিক্স চেয়েছেন, সেটাকে কিন্তু গোবিন্দ বল্লভ পান্ত তার রেজলিউশনের সামনে নিয়ে আসে থ্রু দিস প্যান্ট রেজলিউশন। এবং তিনি রেগে গিয়ে 1939 এর সেপ্টেম্বরে রেজিগনেশন দিয়ে দেন। এপ্রিল 1939 এ সুভাষচন্দ্র বসু কংগ্রেস পার্টি লেফট করেন এবং 3rd মে 1939 তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেন, ফরওয়ার্ড ব্লক অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং এটার একটা অদ্ভুত গল্প আছে, কারণ তিনি যখন কংগ্রেস থেকে বেরিয়ে আসেন তখন কংগ্রেস ওয়ার্কিং কমিটির কেউ তাকে হেল্প করেনি, তিনি নিজের খুব ক্লোজ কিছু মানুষজনকে নিয়ে কিন্তু ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। এবং একটা পার্টি চালানোর জন্য যে ধরনের অর্থের প্রয়োজন সেই অর্থ কিন্তু তার কাছে ছিল না, রাইট? সো তিনি তার ভবানীপুরের যে বাড়িটি রয়েছেন, একটা ভরা বর্ষাকালে তিনি কিন্তু একটা মিটিং রাখেন এবং তিনি তার বাড়ির যে ব্যালকনি সেখান থেকে সে বক্তৃতা দেন এবং সারা কলকাতা কিন্তু ভেঙে পড়েছিল তার এই বক্তৃতা শোনার জন্য। এবং তিনি সেখানে বলেন যে আমরা আমাদের আর্থিক কিছু অনটন চলছে এবং আমরা একটা আলাদা পার্টি তৈরি করার চেষ্টা করছি, ফরওয়ার্ড ব্লক, সুভাষচন্দ্র বসু লিড করবেন সেই পার্টি, তো অর্থের প্রয়োজন এবং একটা পাবলিক ফান্ড রেজিং একটা অকেশন তৈরি করা হয়। অদ্ভুত ভাবে 7 দিনের মধ্যে সমস্ত মানে বাংলা থেকে বা কলকাতার সমস্ত, এবং এই প্রথম একটা অ্যাপিল যেখানে দেখতে পারি যে অ্যাক্টিভলি বাংলার মহিলারা
তারা কিন্তু তাদের সোনা গয়না বা যা কিছু ভাবে সাহায্য করা যেতে পারে তিনি করেন, এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু ফরওয়ার্ড ব্লক তৈরি হয়ে যায়। তার এতটাই জনপ্রিয়তা ছিল, তিনি এতটাই ওয়াজ আ পাবলিক ফিগার, পাবলিক লিডার বলতে যা বোঝে, যে মাসের পালসটা বোঝে, যার একটা কথায় মানুষ রাজি হয়ে যাচ্ছে, তার সমস্ত সঞ্চয় কিন্তু বিনা দ্বিধায় দিয়ে দিচ্ছে, এইরকম একজন মানুষ। এবং তিনি উইয়ার জয়েনিং দ্য নিউ পার্টি, তিনি একটা বক্তব্য রাখেন যে যারা এই পার্টি জয়েন করতে চাইছে তারা ব্রিটিশ কোনো শাসন মানতে পারবে না, এবং তারা যদি তাতে রাজি থাকে তাহলে নিজের রক্ত দিয়ে এই প্লেজ ফর্মটা সাইন করতে হবে। 17 জন মহিলা, ইয়াং গার্লস, তারা এগিয়ে আসেন, ওয়াজ দ্য ফার্স্ট টু সাইন দ্য প্লেজ ফর্ম। Bose became the president of the Forward Bloc and S.S. Kavashi its vice president. The party aimed to bring all the leftist elements of the Congress party in the newly founded Forward Bloc. তারা ফরওয়ার্ড ব্লক থেকে সরে, মানে কংগ্রেস থেকে ফরওয়ার্ড ব্লক সরে এলেও কিন্তু ফরওয়ার্ড ব্লকের যে পলিটিক্যাল আইডিওলজিস গুলো ছিল সেটা কিন্তু সরে আসে। তারা কিন্তু এই লেফটিস্ট এলিমেন্টস গুলোকে মাথায় রেখেছিল। It stood for Purna Swaraj of India and intended to carry on the anti-imperialist struggle till the goal of liberation was achieved. যতদিন না লিবারেশন অ্যাচিভ করা যাচ্ছে এই অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট স্ট্রাগল চলবে, ব্রিটিশদের সবকিছু নাকচ করা হবে, তার জন্য যত রকম লেফটিস্ট এলিমেন্টস আছে সেগুলোকে পর্যন্ত ইনক্লুড করা হচ্ছে। ঠিক আছে, তো সুতরাং তিনি কিন্তু করছেন এই কাজগুলো, এবং লোকজন তারা মানে মানুষের মানে তিনি সুভাষের সাড়ায় মানে ডাকে কিন্তু সাড়া দিচ্ছেন। ওকে, it also stood for the application of principles of equality and social justice. পরবর্তীকালে তিনি সোশ্যালিজমে ঢুকে যান, এবং the bloc strongly favored linguistic and cultural autonomy for all sections of Indian society. ফরওয়ার্ড ব্লকের কিন্তু একটা এম ছিল যে লিঙ্গুইস্টিক এবং কালচারাল অটোনমি থাকবে, প্রত্যেকটা রাজ্য বা প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা ভাগ থেকে প্রত্যেকটা ব্লকের তাদের যা ভাষাগত বা আচরণগত যে সমস্ত ইউনিকনেস আছে সেটা কিন্তু বজায় রাখতে হবে। ওকে, it stood for scientific large scale production so that there was economic regeneration in the country. সুভাষচন্দ্র বসু যে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন তার চিন্তা ভাবনা ছিল যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবে, সায়েন্স বিজ্ঞান ভিত্তিক লার্জ স্কেল প্রোডাকশন হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, এবং সেভাবেই ইকোনমিক রিজেনারেট করা হবে। হতে পারে যদি ফরওয়ার্ড ব্লক আজকে ক্ষমতায় থাকতো তাহলে আজকে হয়তো আমরা অন্য ভারতবর্ষ দেখতে পেতাম। The next year on 22nd June 1940, the Forward Bloc held its first All India conference in Nagpur. The conference declared that the Forward Bloc to be a socialist political party. এতদিন পর্যন্ত কিন্তু ফরওয়ার্ড ব্লক তাদেরকে ফরওয়ার্ড ব্লক অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলে যাচ্ছিল। আচ্ছা, এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়। সেই কনফিউশনটা হচ্ছে, প্রশ্নে যদি আসে যে ফরওয়ার্ড ব্লক তৈরি কবে হয়, গঠিত কবে হয়, অনেক সময় বলা হয় 3rd May 1939, অনেক সময় বলা হয় 22nd June 1940। অনেকে এই প্রশ্নটা আমায় করেছিল যখন আমি ক্লাস নিয়েছিলাম। আমি একটু বলে দিই, ফরওয়ার্ড ব্লক অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 3rd May 1939 গঠিত হয়, কিন্তু 22nd June 1940 এসে এই ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের সঙ্গে সমস্ত রকম তাদের যা লিঙ্ক আছে সেটাকে ডিসকানেক্ট করে, এবং কমপ্লিটলি একটা পাবলিক পোডিয়ামে তারা ডিক্লেয়ার করে যে ফরওয়ার্ড ব্লক টু বি এ সোশ্যালিস্ট পলিটিক্যাল পার্টি, and the date of 22nd June is considered as the founding date of the party by the Forward Bloc itself. সুতরাং পরীক্ষায় 3rd May 1939 এর 22 জুন 1940 আসে, তাহলে আমরা 22 জুন 1940 কেই টিক করব, কারণ ফরওয়ার্ড ব্লক ওই দিন নিজেদেরকে বলেছিল যে আমাদের আজ থেকে আমরা সোশ্যালিস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করছি। সো দিস ইজ দ্য ফাউন্ডিং ডেট অফ দ্য পার্টি অর দ্য ফরওয়ার্ড ব্লক ইটসেলফ। ক্লিয়ার? এবং এটা ফরওয়ার্ড ব্লকের কিন্তু সিম্বলটা আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? That brings us to the end of part 1. আমরা এখানে শুধুমাত্র সুভাষচন্দ্র বসুর যে সমস্ত পলিটিক্যাল আইডিওলজি, তিনি কংগ্রেসে থাকাকালীন কি করেছেন, কংগ্রেস থেকে বেরিয়ে কি করেছেন, সেটা নিয়ে আলোচনা করলাম। পরের পার্ট যেটা পার্ট 2 সেটা আসবে হচ্ছে পরের রবিবার, এবং সেখানে কিন্তু আমরা তার আরো ইম্পর্টেন্ট জিনিসপত্র যেগুলো হচ্ছে তিনি যে আজাদ হিন্দ ফৌজ ঘোষণা করেন, রাসবিহারী বোসের সাথে তার সম্পর্ক, কিভাবে তিনি আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভারতবর্ষে ঢুকছিলেন থ্রু মায়ানমার, রেঙ্গুন, এই পুরো ইতিহাসটা। এবং ডেফিনেটলি যেটা কন্ট্রোভার্সিয়াল সেটা হচ্ছে তার মৃত্যু রহস্য, সেটারও যদি পারি তো সেখানেও একটা আমরা সেকশন রাখতে পারি। ওকে।